গল্প সুচারুর সংসার, লেখায় জাহানারা খাতুন। সুচারুর সাথে খান বাড়ির একমাত্র ছেলে অনুরাগের ধুমধামের সাথে বিয়ে সম্পন্ন হয়ে গেল। এলাকায় খাবাড়ির লোকজন বিশিষ্ট ভদ্রজন বলে পরিচিত। বাড়িতে শ্বশুর শাশুড়ি, ছেলে অনুরাগ আর বানু, এ বাড়ির কাজের মেয়ে। বিয়ের অনুষ্ঠানের ঝাপটা পেরিয়ে খাবাড়ি কিছুটা খাখা করতে লাগলো। যদিও নতুন বউয়ের সুবাদে সে বাড়িতে আসতেই থাকে। উঠোনের চন্দন গাছে পাখিদের আনাগোনা বেড়েছে। আলস্যে সবারই মাঝে বিকালের মুক্রিয়মান বাতাসের ছোঁয়া লেগেছে। শ্বশুর আতিক সাহেব পেপারে চোখালতো বুনন, আর শাশুড়িমা আলস্যে কুলোয় চাউল নিয়ে বসে আছে। বিয়ের 6 দিনের মাথায় চারুর বাবা দুজোড়া হ্যান্ডগ্লোভস আর একজোড়া বনসাই টপ সহ আর দুটো নিম গাছের চারা নিয়ে উপস্থিত। চারু এসে বাবাকে জড়িয়ে ধরল। চারুকে যা কিছু শেখানোর তা তারা বলে নয়, ওরই শিখিয়েছে। তিনি কিছুক্ষণ মেয়ের চোখের দিকে তাকিয়ে ভেতরটা পর্যবেক্ষণ করে নিলেন। তারপর ভাবলেন, না, কোন ভয় নেই, তিনি ঠিক জায়গাতেই মেয়েকে পাঠিয়েছেন। আনন্দে বাবা ও মেয়ের চোখের কোণে চিকচিক করতে লাগলো। শ্বশুর আতিক সাহেব ব্যস্ত হয়ে গেল, চারুমা, তোমার বাবার জন্য জলখাবারের ব্যবস্থা করো। বানু, যা চারুমার কাছে যা। কি কি লাগবে দেখ। এ বাড়িতে খানকা ঘর যেটা আগে ব্যবহৃত হতো এখন আর সেই জলুস হয়তো নেই, তবু ভদ্রতার আভিজাত্য এখনো বজায় আছে। এখানে এখন চা পানের অবসর সময় কাটানোর জায়গা হিসেবে ব্যবহৃত হয়। চারুর বাবা বনসাই দুটো এখানেই সাজিয়ে রাখলেন, আর নিম গাছ দুটি রান্নাঘরের পাশে লাগাতে বললেন। বিকেলে গড়িয়ে এল, এখন তবে যাই রে মা। মেয়ের হাত আর অনুরাগের হাত শক্ত করে জড়িয়ে ধরল। যাবার সময় শ্বশুর সাহেব খালি বললেন, বিআই সাহেব, আপনার চারুকে কিন্তু আমরা চারুমা বলেই ডাকি। নিশ্চয়ই, নিশ্চয়ই। তিনি চোখের জলকে আড়াল করতেই মাথা নিচু করে জামার হাতা গোটাতে ব্যস্ত হলেন। আমি এরপরে আসলে আরো কিছু চারা আনবো। এখন তবে যায়। ওদিকে আবার সাদা বুড়ি আমার অপেক্ষায় আছে। মায়ের কথা শুনেই সুচারুর চোখ জল ছুঁয়ে গেল। বাবার হাতটা এবার সে ছেড়ে দিল। অনুরাগ শ্বশুর সাহেবকে এগিয়ে দিতে গেল। কেন জানি এ বাড়িতে চারুর ভালোই লাগছে। সুচারুর বয়স কতই বা, এই 24। অনার্স শেষ করেছে, সামনে মাস্টার্স কমপ্লিট করবে। আর অনুরাগ জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। অনুর আসলে সাদর সোহাগ, আর এবারই চারুমা ডাকটায় তাকে যেন অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে। অনু ঘরে এসে চারুকে ডেকে দুহাতে বেঁধে গভীর চুমু আর চোখের চিকচিকটুকো ওর পুরু ঠোঁট দিয়ে আনন্দবার্তা লেপটে দিল। অনুর হাত ওর ব্লাউজ ছুতেই চারু ঠেলা দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো। বলল, সকাল বিকেল শুধু অসভ্যতা। যাচ্ছে তাই। অনু তখন বলল, ও বাড়ির ডাক যাতে তোমাকে ঘরে না ডুবাতে পারে সেই জন্যই এই সভ্যতায় দুজনের মাখামাখি। আচ্ছা, তাই নাকি? বলতেই অনুরাগের দুহাতের বেষ্টনীর মধ্যে চারু পিষে যেতে থাকলো। সভ্যতার আদিমতম ঝলকানিতে দুটো দেহ কেঁপে কেঁপে উঠল। অনু বিছানায় বালিশ আঁকড়ে বলল, কি ঘোর কাটলো? চারু বলল, তোমার আদর বাসা আর এ বাড়ির মায়ের ঘোর যেন আমার কোনোদিনই না কাটে। আর বাবার বাড়ি ওটা মেয়েদের শিকড়, খালি অনুরোধ, শিকড়ে আকারণে টান দিও না। ওই বলে বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। এই একটু হেল্প করবে? হেয়ার ড্রাই দিয়ে তাড়াতাড়ি চুলটা শুকোতে হবে। ওদিকে আবার মা ডাকতে পারে। অনু বলল, আচ্ছা। চারু, তোমার বারান্দায় বড় টেবিলের উপর থেকে বনসাই দুটো রাখো। তোমাকে আরো কিছু ফুলের চারা এনে দেব, তুমি সাজিয়ে নিও। সবই ঠিক আছে, কিন্তু বনসাই দুটো বাবা মার ঠান্ডা ঘরের বারান্দায় থাকবে। ওটা হলো পুরো জীবনের প্রতিচ্ছবি। আস্ত একটা জীবনকে একটু যত্ন পরিচর্যা দিয়ে কিভাবে লালন পালন করে সতেজ রাখা যায়, এটা তারই প্রতিচ্ছবি বা মডেল। এবারের দুটো বয়স্ক নরনারীকে এটা অনুপ্রাণিত করবে। তাছাড়া আমরাও তো একদিন বয়সের ভারে নুয়ে পড়বো, তখন আমরাও বনসাই হয়ে ছোট্ট পরিসরে সতেজ হয়ে থাকবো। কি বলো?
অনুর চোখে একটু ঘোর পেল। ভাবলো, তার ভাগ্য খুবই সুপ্রসন্ন। তা না হলে এত সুন্দর মাধুরময় নারী তার জীবনে কিভাবে পেল? অনু চিরকালই নির্ঝঞ্ঝাট প্রিয়, হয়তো এটা তাদের পারিবারিক চাওয়া। সৃষ্টিকর্তাকে মনে মনে ধন্যবাদ জানালো। আজকালকার মেয়েরা তো শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না। না না, অনু মা বাবা ছাড়া কিছু কল্পনা করতে পারবে না। সে যে বাঁধনই হোক। চারু মা, শোন তো মা, এদিকে হয়েছে এক বিপদ। কি মা? এই দেখ না, বানুর ছেলের নাকি জ্বর। 2 দিন ছুটি চাইছে। কাল আবার অনুর অফিস। 9টার মধ্যে বেরোতে হয়। আমাদের পরিবারে আবার সপ্তাহে 2 দিন পরোটা ডিম খাওয়ার মেনু। তা তুমি যদি একটু আমাকে সকালে হেল্প করো, তাহলে সব ম্যানেজ হয়ে যাবে। 6টা পরোটা করলেই হবে। ঠিক আছে মা, আমি বেশ পারি। চিন্তা নিও না, শুধু সকালে একটু ডেকে দিও। মা মনে মনে চিন্তা করলো, সেও এক সময়ে এইসব আদর বাসায় দিন কাটিয়েছে। এইসব মোহনীয় দিনগুলিতে সকালে উঠা বেশ কষ্টকর, কিন্তু কি করবে, মরার বানুর ছেলের আবার জ্বর উঠল। তার উপর হাতের কবজিতে ব্যথার জ্বরটা দেখি বেড়েছে। সকালে অনুর ঘরে নক করতে অনুর মার বাঁধল। কি ভেবে রান্নাঘরে গিয়ে গামলায় চাল ডাল ধুয়ে চুলায় দিল। ভাবলো, আহা, আনুর বাবাকে আজ পরোটা খাওয়াতে পারলাম না, যাক কদিন না হয় একটু এদিক সেদিকে না হয় হলো। পরিস্থিতিও তো বুঝতে হবে। নতুন বউ, অনুর নতুন সঙ্গ। আহা, জোড়া কবুতর হয়ে থাক। এদিকে 7:30টায় চারুর ঘুম ভাঙল। ও নিজেকে অনুর বাহু থেকে ছাড়িয়ে ধপ করে উঠে কোনো ক্রমে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে শাশুড়ি মাকে দেখল। চারু ভারী লজ্জায় পড়ে গেল। মা চুলায় কি? শাশুড়ি বলে উঠল, খিচুড়ি দিয়েছি। থাক, এ বেলা এটাতেই চালিয়ে নেই। চারু তখন আটার ঢোকটা বের করে পরিমাণ মতো আটা ছেনে 6টা লেচি বানালো। অনুর মা নিষেধ করলো, কিন্তু কে শুনে কার কথা। চারু মনে মনে বলল, কেন ওর জন্য এ বাড়ির রেওয়াজ উলটপালট হবে। নিজের বাড়িতে মাকে কত সহজ সব কাজ করতে দেখেছে। মা বলতো, মনটাকে সহজ রাখলে কোন কাজেই বিরক্ত ভাব আসে না। কাজগুলোকে আনন্দ সহকারে গ্রহণ করতে হয়। চারু বলে উঠল, মা খিচুড়িটা দুপুরে খাবো আর পরোটা এক্ষুনি বানাচ্ছি। আপনি ওই মোড়ায় বসে থাকেন। চারু 6টা গোল লিচির উপর কয়েক ফোঁটা তেল মাখিয়ে দিয়ে তারপর একটার পর একটা করে সাজিয়ে 3 3 করে মোট 2টো লিচি বেশ মোটা করে বেলুন দিয়ে বেলে নিল। শাশুড়ি মা বলে উঠল, চারু মা, অত মোটা পরোটা ওরা খেতে পারবে না নে। আর একটু চিকন করো গো। চারু বলল, মা, আপনি শুধু দেখেন। ওদিকে অনু উঠতে চারুকে না দেখতে পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে এসে পিছনে দাঁড়িয়ে ভালোবাসার ছোঁয়া চারুর দিকে হাত দিয়ে পাঠিয়ে দিল। তারপর অফিসের জন্য রেডি হতে লাগলো। শাশুড়ি মন খারাপ করে বলল, মোটে 2টো বানালে। তোমার শ্বশুর আব্বার আবার পরোটা খাওয়ার বড় শখ। চারু একটু হাসলো। তারপর মোটা পরোটা ফ্রি প্যানের উপর চাপিয়ে দিল। তারপর বলল, মা 3টা ডিম তৈরি করো, আমি অন্য চুলায় ভেজে নেব। তুমি শুধু টেবিলটা সেট করো। মা বলল, ধীরে, এখনো সময় আছে, আবার পুড়িয়ে ফেল না। পরোটা উল্টিয়ে দিয়ে চারু খুন্তি দিয়ে আস্তে আস্তে চাপ দিতে লাগলো। একটু পরেই হাত দিয়ে 3 3টি পরোটা বের করে আনলো। অনুর মার চোখ মোটা মোটা হয়ে গেল। এ আবার কি জাদু! আরেকটা বেলুনি লিচি ছাঁকতেই আরো 3টা পরোটা বের হয়ে এলো। শাশুড়ি মা ছুটতে ছুটতে শ্বশুরের কাছে যে পরোটা কাহিনী বলতেই চারু মা শুনতে পেল, ও যে আমাদের লক্ষ্মীমা দশভুজা মেয়ে। রেডি করে ডিমগুলো তাড়াতাড়ি ভেজে টেবিলে রাখলো। সাথে এক হালি কলা। অনুর বাবা খেয়াল করলো, চারু বারবার দেয়ালের ঘড়িটার দিকে তাকাচ্ছে। উনি বললেন, কি ব্যাপার চারু মা, তুমি বারবার সময় দেখছো কেন? চারু বলল,
বাবা, আর উঠতে দেরি হয়ে গেছে, তাই ভাবছি সময় আমাকে পাকে ফেললো কিনা। আপনার ছেলে আবার অফিস ধরবে কিনা? অনুরাগ মিহি দৃষ্টিতে চারুর দিকে অনুরাগের ছোঁয়া লেপটে দিল। বলল, তোমার আছে রুবি কিউব, তোমার আছে একের ভিতর তিন সূত্র। সময়ের সাধ্যি কি তোমায় প্যাকে ফেলা? বরঞ্চ সময়কে তুমি প্যাচে ফেলে দিচ্ছ। চারু বলে উঠল, আসলে কিছুই না, এটা ডিজিটাল সময়ের ডিজিটাল চাওয়া। মায়েরা বলে, কখনো কোন ডেরে হয়রান হতে নেই। তুষ্ট মনে থাকলে কাজলক্ষ্মী এমনিতেই হাজির হয়, তাই না মা? শাশুড়িমা পাশ থেকে ওর মাথাতে হাত ছুঁয়ে দিল। নাস্তা পর্ব শেষ করে ঘরে ঢুকতেই অনু চারুর ঠোঁটে ঠোঁট রেখে আচ্ছা করে কামড়ে দিল। তারপর চারুর দিকে তাকাতেই বলল, সর্বনাশ, গোলাপ ঠোঁটে যে রক্তজবা ফুটেছে, এখন কি করি? লজ্জায় রাঙা। সুচারু আয়নার সামনে গেল। ফর্সা গোলাপি ঠোঁটের মধ্যে যেন লাল জবা ঘষে দিয়েছে অনুরাগ। তুমি কি গো? বলেই হেসে ফেলল। তারপর ওর চন্দন বাক্সটা খুলে লাল চ্যাপিস্টিকটা বের করে আলতো করে ছুঁয়ে নিল। ব্যাস হয়ে গেল, লজ্জা বাঁচল। অনু দুহাতে চারুকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী বৌমনি। অনু চলে গেল। পিছু পিছু চলল চারুর চোখ জোড়া। কি এক আশ্চর্য বাঁধন! জানা নেই, পরিচয় নেই, এক কলমের আছে কি বিপুলা আদরবাসর। ক্লান্তিহীন আবেগের বিচ্ছুরণের খেলায় কপাল থেকে ঠোঁট, মুখ থেকে গলা, তারপর বক্ষবৃন্দ, নাভিমূল থেকে জঙ্গা থেকে পদবৃন্দ সব নির্বিঘ্নে সমর্পণ। ক্লান্তিহীন সফেদ ঝর্ণাধারায় ভেসে চলা। এই কোন অলৌকিক বার্তা মানুষের জীবনে বিধাতা পাঠায়। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ জুড়ে ঘুমরানি বসল, চারু তা টেরই পেল না। শাশুড়িমার ডাকে সমৃদ্ধ ফিরে আসলো। চারু একটু লজ্জা পেতেই ইনি বললেন, তুমি তো তাও আজ সকালে উঠতে পেরেছে, আর আমি তো সকাল 9টার আগে উঠতেই পারতাম না। সারা রাত কবুতরের মতো বাঘ বা কুমার ঝাপটা ঝাপটি করে রান্নাঘরে এসে দুলতাম। চারু মা, জীবনের বাসন্তী অঙ্গন আমরা ফেলে এসেছি। চল, আজ তো আর রান্নার কাজ নেই, বাগানটায় একটু চক্কর দিয়ে আসি। চল চল। দুদিন পর বানু এসে কড়াইতে ডাল বসালো। চারু খেয়াল করলো প্রায় আধা ঘন্টা হয়ে গেল তবুও ভালোভাবে সিদ্ধ হয়নি। ও বলে উঠল, বানু প্রেসার কুকারে কেন ডাল দাওনি? খালি খালি গ্যাস ফুরুচ্ছে। ভাবি কি যে বলে, দেখ না অত বড় প্রেসার কুকার আবার মাখাবো। চারু বলল, জানো, দেশে গ্যাসের সংকট বাড়ছে। আমাদের সবারই এ ব্যাপারে সচেতন হতে হবে। আর সময়টাও বাঁচে। মনে মনে ভাবলো, আরো দুটো ছোট্ট প্রেসার কুকার কিনতে হবে। এভাবে গ্যাস আর সময় নষ্ট হতে দেয় ঠিক নয়। রান্নার কাজগুলোকে ডিজিটাল আইডিয়ার আওতায় আনতে হবে। মেধা মননে যে কোন কাজকে সাজিয়ে নিলে সবকিছুই সুন্দর হয়ে ওঠে। রান্না প্রায় শেষের দিকে। এই সময় শ্বশুর সাহেব 3 আটি কুচি কুচি সবুজ শাক আনলেন। শাশুড়ি মা হেরে হে করে তেড়ে আসলো। বলি, তোমার কি আক্কেল জ্ঞান? এখন শাক? আর বলো না অনুর মা, কচি সবুজ রং দেখে আর সামলাতে পারলাম না। একটু কষ্ট করো গো। ওদিকে শাক দেখে বানরও রাগ হলো। চারু বলে উঠল, বাবা ঠিক করেছে। সবুজ শাকে প্রচুর ভিটামিন সি আর এ থাকে, দুটোই চোখ আর স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। বাবা আপনি কচি শাক দেখলেই আনবেন। আমি দেখছি সব। বানু তুমি শাকগুলো বেছে ধুয়ে দাও, আমি রান্না করছি। দ্রুত করো। ওদিকে চারু প্রেসার কুকারটা ভালো করে পরিষ্কার করে সব শাকগুলো ভরে 5 মিনিটের জন্য রান্না করলো। শাশুমা বলল, ও চারুমা, তোমার শ্বশুর যে ভর্তা শাক পছন্দ করে না। প্রেসারে দিলে সবও তো ভর্তা হয়ে যাবে। না মা, দেখি না। কোন কালে প্রেসারে শাক রান্না শুনিনি। আজ দেখলাম।
বানু আর চোখে বলল, লোকে তো আমাদের কিপটে বলবে। চারু একটু সুপ্তভাবেই বলল, লোকে যা বলে বলুক, এই কথা যেন বুদ্ধি জ্ঞান তো সবার একরকম নয়। দেশে যখন গ্যাস ফুরবে তখন আবার সেই কাঠচুলা ধরাতে হবে, তখন চোখ দিয়ে পানি এমনিতেই বেরোবে। চারু আরো বলল, বানু সকালে এসে আগে আলু কুচিয়ে লবণ মাখিয়ে রাখবে, তারপর রুটি বানাবে। আমি এসে আলু ভাজবো কেমন? আর শুনে রাখো, খাবারে তেলের সময় কিপটিমি করতে হয় আর মানুষকে দেবার সময় উদার হতে হয়। ভয় পেও না, আমি খান বাড়ির একমাত্র বউ। ঘরে এসে চারু অনুকে ফোনে বলল, বাজার থেকে কেমের 3 লিটারের একটা প্রেসার কুকার কিনে আনতে। অনু ঠিকই কুকার কিনে মায়ের হাতে দিয়ে বলল, মা এই নাও তোমার শর্টকাট রান্নার জিনিস। মা বলল, ও চারুমা এত ছোট কুকি দিয়ে কি হবে গো? মা ভাজি ভাত সব হবে 5 আর 10 মিনিটে। মাসের আগেই গ্যাস ফুরনো, দেখবে গ্যাস 1.5 মাস চলবে, আবার নিজের আরামটা পাবে। অনুরাগ বলল, আনন্দ আর ভালোবাসার বন্ধনে সবকিছুই প্রেসার কুকারের মতো সিটি বাজাতে থাকে। ওর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ঘরে যেতেই চারুর আঁচলে টান পড়তেই চারু বলে উঠল, নো নো, আগে ফ্রেশ তারপর হাগ, বুঝেছেন সিটি বয়? অনুরাগ বলল, এই তো হলো মহা জ্বালাতন। চারু গাইতে লাগলো, চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। সুরে সারা বাড়িতে এক অনির্বার আমেজ ঝরিয়ে পড়ল। শাশুড়ি মা মৃদু হেসে কান পেতে বৌমার গান শুনছিল আর উঠোনে হেঁটে ফেরা একজোড়া শালিকের দিকে তাকিয়ে রইল। পাশের মেয়ে ঈশিতা এসে ও ঘরের দিকে পা বাড়াতেই শাশুড়ি বললেন, এখন হুহু ওদিকে নয়, এদিকে আসো তো। ঈশিতা বলল, কেন ভাবি নাই? আচ্ছা তবে এখানে একটু বসতো, গল্প করি। তোমার মুখের রং তো দেখি আরো ফর্সা হয়েছে, তাই এবারে তো বিয়ে বসতেই হবে। হেসে ঈশিতা বলল, কাকিমা অনার্স মাস্টার শেষ হবে তারপর। কেন আমার বৌমা কি পড়বে না? অবশ্যই পড়বে সে। না কাকিমা, সবাই তো আর আপনি মতো এত সুন্দর সিলেকশন, এত সুন্দর মন নাও হতে পারে। যদি আমাকে বিয়ে পড়ে পড়তে বাধা দেয় তাহলে? সেই জন্যই দেরি করছি। তাছাড়া সবাই তো আর অনুরাগ ভাই নয়। বলতেই ঈশিতার চোখে একরাশ মেঘ নেমে এল। এই নিরিবিলি ছিমছাম বাড়িটা আবার সে দেখে নিল। এ বাড়িটা ওর যে কত প্রিয়, তা কি বাড়ির লোকজন কোনোদিন জানতে পারবে? কোনোদিনই জানবে না। ঈশিতা নখ দিয়ে মেঝে ঘষতে লাগলো। সে চারু ভাবির জন্য অপেক্ষা করতে লাগলো। আচ্ছা অনুরাগ ভাইয়া কি এখনো ঘরে আছে? ঈশিতা কাকিমার চালে হাত লাগলো। অনুরাগ ঘর থেকে বের হতেই ঈশিতার হাত থেমে গেল। অনুরাগ কোনোদিনই ঈশিতার সাথে বাড়ির কথা বলেনি, কিন্তু আজ বলল, কি ব্যাপার ঈশিতা, যাও ভাবির কাছে বসো, এই বলে হাসি মুখে বেরিয়ে গেল। ঈশিতা ঠোঁটের কোণে ফেক হাসি দিয়ে চাউল থেকে হাত সরিয়ে কাকির দিকে তাকালো। উনি মাথা নাড়াতেই ঈশিতা আস্তে আস্তে সুচারুর ঘরের দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কোণে এখনো ব্যথাময় হাসি ঝুলছে। পর্দা ঠেলে উকি দিয়ে চারুকে ডাকলো, ভাবি আসি। চারু সঙ্গে সঙ্গে বলল, এসো এসো। ডিস্কো কালার লাইটটা সে জ্বালিয়ে দিল। ঈশিতা অবাক হয়ে আলোর মিক্সিং দিকে তাকিয়ে রইল। ঈশিতা বলল, ভাবি তোমার নামটা যেমন সুন্দর তেমনি তোমার চেহারা, আসলেই অনুরাগ ভাইয়া খুবই লাকি। সে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি ব্যাপার ঈশিতা, তুমি কি অন্য জগতে চলে গেছো? কাছে এসো তো, দেখি তোমার মুখখানা। শিগগিরই ব্যবস্থা করতে হবে। কি ভাবি? রাজপুত্রর? ঈশিতা ম্লান হাসল। না এখনো দেরি আছে, আগে লেখাপড়া তারপর। সে দেখা যাবে ক্ষণ। কোথাও কিছু আছে নাকি? ঘরের রঙিন আলো ঈশিতার মুখের ব্যথাটা সুচারুর অজানায় থাকলো। ছিল, এখন নেই। সে বিদেশে চলে গেছে আমাকে ছেড়ে। তবে ভালো আছে। আর আমিও ভালো আছি। সুচারু কিছুক্ষণ চুপটি করে রইল।
দেখলো ঈশিতার দৃষ্টি ঘরের ডিস্কো বাল্বের দিকে। মেয়েটি কি রং খুঁজছে কে জানে। ওর মায়া লাগলো। বলল, সরি তোমায় ব্যথা দিলাম, কিচ্ছু মনে করো না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আরো ভালো কিছু তোমার জন্য প্ল্যান করে রেখেছে। ঈশিতা স্মিত হেসে বলল, ও আমি ভাবি না, কারণ তাকে আমি কোনোদিনই জানাতে পারিনি যে আমি তাকে ভালোবাসতাম। সুচারু চেয়ারটা টেনে এবার আরো মনোযোগী হলো। বলল, ইন্টারেস্টিং। আচ্ছা, অসুবিধা নেই, আমাকে ফোন নাম্বারটা দাও, আমি ঘটকালি করতেছি। শোন, তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে। তুমি খুব মিষ্টি মনের মেয়ে। ঈশিতা ফট করে ফেলল, সে কোনোদিনই আমার হতে পারবে না। সুচারু চোখ মোটা মোটা করে বলল, কেন বলতো? ভাবি, এটা তো সিক্রেট, বলা যাবে না। সে এখন অনেক দূরের জন। এই বলে বলল, ভাবি, এখন আমি উঠি, আমাকে আবার একটা টিউশনিতে যেতে হবে। দারুণ মেয়ে তুমি। ওর হাত ধরে সুচারু ঈশিতার কপালে একটা কালো টিপ পরিয়ে দিল। কেউ যেন নজর না দেয়। ঈশিতা সুচারুর গাল ছুঁয়ে বলল, তুমি দারুণ ভাগ্যবতী ভাবি। ঈশিতা চলে যেতেই চারু কিছুক্ষণ চেয়ে রইল, তারপরই কি ভেবে ফোন লাগালো। সামি ভাইয়া। শাশুমার ডাক শুনে সুচারু বাইরে বেরিয়ে মার পাশে বসল। ওদিকে শ্বশুর সাহেব গতানুগতিকভাবে চা চাইলে শাশুমা বললেন, এই হলো এক জ্বালা, বসতে না বসতেই রান্নাঘরের কোণ। শান্তি নেই বাপু। সুচারু ঘাড় ঘুরিয়ে বলল, বাবা সমস্যা নেই, আমিও খাবো। আমি চা তৈরি করছি। একটু বসো বাবা। সুচারুর একটু একটু করে রান্নাঘরে প্রবেশের পরিধি বাড়ছে। ওর ডিজিটাল চিন্তা ভাবনায় বানুর একটু অসুবিধা হলে শ্বশুর শাশুড়ি বেজায় খুশি। আর অনুরাগ, সে তো চারুর লাল পুরু ঠোঁটের বাঁধনে আকর্ষিত চুম্বকে পরিণত হয়েছে। চারু যখন যেটা বলছে, সে সেটাই আনন্দ সহকারে করছে। চারু আসার পর থেকে যেন সংসারে একটা বাড়তি সুর লহরীর টান সৃষ্টি হয়েছে। যেহেতু বর্ষা শুরু হয়েছে, সেহেতু অহেতুক ছত্রাক আর পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে। চারুর মার কথা মনে হতেই সে স্টোররুমে ঢুকল। বড় ড্রাম ভর্তি চাল খুলতেই পোকা দেখতে পেল। চারু বানুকে বলল, যাও এক্ষুনি ঝুড়িতে করে নিম পাতা নিয়ে আসো। বানু এক ঝুড়ি পাতা পেড়ে আনলো। বড় কড়াইতে পাতাগুলো টেলে নিয়ে ড্রামের ভেতরে মাঝে বেশি বেশি করে পাতা দিয়ে চালগুলো সাজিয়ে রাখলো। আরেকটি হাঁড়িতে আতপ চালে বেশ পোকা দেখতে পেল। অল্প চাল। চারু 2-3 চামচ লবণ ছড়িয়ে দিল হাঁড়ির মুখে। তারপর হাঁড়িটা রোদে রাখতে বলল। আধা ঘন্টা পর দেখা গেল পোকাগুলো বের হয়ে গেছে। বানু তো অবাক, দৌড়ে অনুর মার কাছে গিয়ে বলল, দেখ মা, চারুমার হাতে জাদুর সব আইডিয়া আছে। মা তখন হেসে বলল, একেই বলে সুশিক্ষিত মানুষ। আরো বলল, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোরাও ভালো। বুঝলি বানু, ও তো সব ওর মায়ের কাছে থেকে শিখেছে। ওর মায়ের গুণ 7 গ্রামের জানা, জেনে শুনেই তো এনেছি। ওদিকে চারু বানুকে বলল, ও বানু, আমাকে একটু নিমপাতা বেটে দাও না। কেন গো? আমার যে একটু দরকার। দিচ্ছি গো দিচ্ছি। তা কি করবে গো? চারু বলল, আগে দেখি না। এক বাটি নিমপাতা দিয়ে ছোট ছোট ট্যাবলেট করে পুরো ট্রে সাজিয়ে রোদে রাখলো। বেশি না, 2 দিন শুকোতে হবে। তারপর জারে স্টক করলো। চারু বানুকে বলল, জানো বানু, বাবা বলে, নিমেই নিধন, নিমেই সাধন। দাড়ি। 2 দিন পর পরই ও বাড়ির ঈশিতা মেয়েটা এসে চারুর চুল বেঁধে দেয়। ওর হাতের বইগুলো চারুর জন্য এনেছে। বইগুলো টেবিলে রেখে বলে, ভাবি তুমি কি সিনেমায় যাবে? মন পুরে ছবিটা না দারুণ, চলো না দেখি। দাঁড়াও, তোমার অনুরাগ ভাইকে বলি, ও না হয় 4টা টিকিট আনবে। ঈশিতা হে হে করে উঠল। ওরে বাবা, ভাইয়ের সাথে? না না, সে হবে না। সে কি তোমার ভাইয়া ছাড়া সিনেমা? না।
তাহলে আর দেখা হলো না। তাছাড়া আমরা এখন নিজেরাই সিনেমার মাঝে আছি। এই বলে চারু হেসে ফেলল। কেন, তুমি কি অনুরাগকে ভয় পাও? কথা বলতে তো দেখি না। ঈশিতার চোখের মেঘ ঘুরাও। ভয়েই তো কোনোদিন ওকে জানানো হলো না যে একটা মেয়ে এক আকাশ ভালোবাসা বুকের ভিতর জমিয়ে রেখেছিল শুধুমাত্রই তার জন্য। ভাবি, এখন যাই, এবড়ে দৌড়ে চলে গেল। চারু ঈশিতার রেখে যাওয়া বইটা নাড়াচাড়া করতে লাগলো। বইয়ের কোন এক পাতায় লেখা অনুরাগ শুধু একবার তাকিয়ে দেখ অজানা মেয়ে। কার লেখা ভাবতে ভাবতেই শ্বশুরাব্বার ডাকে দৌড়ে গেল। বাবা কিছু বলবে? আতিক সাহেব বলল, চারুমা, পেটে যে একটু ব্যথা হচ্ছে। তা তোমার কাছে কি সার্জেল হবে? বাবা, থামেন, অনুরাগকে গোটাত্মক আনতে বলি। আপনি বেশি করে পানি পান করুন তো। ঘুমাতে যাবার আগে সবাইকে একটি করে নিম বড়ি খাইয়ে দিয়ে অনুরাগের কাছে গেলে ও কিছুতেই খেতে চায় না। চারু বোঝালো, ওটা আগাম ডায়াবেটিস প্রতিরোধক, পাকস্থলী পরিষ্কারক, ত্বক রক্ষাকারী, দাঁত পরিষ্কারক, কিনেই নিমে। আরো বলল, তুমি জানো, রবি ঠাকুর প্রতিদিন ভোরে উঠে এক গ্লাস নিমরস পান করত? কেন করত, একটু ভাব। এখন লক্ষ্মী ছেলের মতো বড়িটা খেয়ে আমাকে উদ্ধার করো তো। কথার হাত থেকে রেহাই পেতে অনুরাগকে নিমবড়ি খেতেই হলো। অনু চারুকে বলল, যদি আমার ছেলে হয় তবে কি নাম রাখবো জানো? নিমরাজ। পছন্দ তো? খুব পছন্দ। এই বলে চারুকে দুহাতের আঙিনায় এনে বলল, এখন আমাকে আরো কিছু পান করতে হবে। মিষ্টি হেসে চারু অনুকে বেঁধে নিল। সকলে উঠতেই হালকা একটা চক্কর খেল চারু। ভাবল, কি ব্যাপার, এমন কেন হচ্ছে? সে চেয়ার ধরে স্থির থাকার চেষ্টা করলো। হঠাৎই ওর সেই অজানা মেয়ের কথা মনে হলো। মেয়েটা কি? সুচারুর এ বাড়িতে কয় মাস হলো? গুনে দেখলো 2 মাস 20 দিন। তবে কি? তবে কি সে মা হতে যাচ্ছে? মা হওয়া এত সহজ? 10 মাস 10 দিন যাবে তারপর তো। কিন্তু কাকে জানাবে? শাশুড়িকে না অনুরাগকে? তারপর ভাবলো, না থাক, সে শিওর হয়ে নিক। আপাতত একটা প্রেগন্যান্সি চেক দরকার। সে সবশেষে অনুকে ফোনে আনতে বলল। অনু এসে চারুকে জড়িয়ে ধরল। বলল, আহা, এই বাড়িতে নতুন অতিথির আগমন। মা, বাবা ডাকতেই চারু ওর হাতে টান মারল। বলল, লক্ষ্মীটি এখন নয়, আগে শিওর হয়ে নেই। মা কিছু একটা টের পেল। চারু, মা, তোমার কি কোন সমস্যা? লুকিও না জানো, তুমি আমাদের কাছে সব থেকে দামি সম্পদ। ভোর 6টার সময় প্রথম ইউরিন দিয়ে টেস্ট করতেই দুটো লাল দাগ ফুটে উঠতেই লজ্জায় রাঙা হয়ে গেল। অনু ধরফর করে উঠে স্ট্রিপটা দেখেই হাহা করে চারুকে কোলে তুলে নিল। আস্তে আস্তে, আমি পড়ে যাব তো। এই পাগল। অনু আস্তে করে বিছানায় শুয়ে দিল। ওর কপালের চুলগুলো সরিয়ে দিয়ে 2-4টে চুমু খেল। এদিকে ভোরে উঠেই অনু ছুটল ওর মায়ের কাছে। মা, মা। মা ছুটল অনুর বাবার কাছে। ওগো, এক যেন মহা হুলস্থুল ব্যাপার। কি করা যায়? কি করা যায়? শোন, তুমি রানীকে আনার ব্যবস্থা কর। ওর তো কোন বাঁধন নেই, 2-4টে মাস থেকে যাক। রানী অনুর আর তো বোন। খুব ছোট্টবেলায় ক্লাস 6 অব্দি এখানেই ওর কেটেছে। কিন্তু কোন অদৃশ্য কারণে ওর কপালটা মন্দ। সন্তান হবার আগেই স্বামী বেচারা মারা গেল। বেশ সুশ্রী, যদিও গায়ের রংটা চাপা, অনুর সমবয়স্ক। একটা সময় তারা একসাথে কাটিয়েছিল। স্বাভাবিকভাবেই চলনে বলনে গ্রাম্যতার ছাপ। ওকে রান্নাঘর মানে সংসারের দায়িত্ব দেয়া হলো। সবই ভালো, কিন্তু চারুর কাছে মহিলাকে একটু গর্ভস্থ মনে হলো। ভুলও হতে পারে। মাঝে মাঝে একান্ত ভাবে কি যেন ভাবে। চোখের দৃষ্টিতে না পাওয়ার জ্বালা চারু ঠিকই টের পায়। কিন্তু কাউকে বলতে ওর ছোট লাগে।
তবে রানিয়ার সাথে চারুর একটা লাভ হয়েছে, তা হলো রান্নাঘর থেকে অব্যাহতি। ডাক্তার বলেছে যেহেতু প্রথম মাতৃত্ব সেহেতু প্রথম 3 মাস রেস্ট। আর এটা শোনা মাত্রই শ্বশুর বাড়ির সবাই হেহে করে তেড়ে আসে। যদি চারু কখনো কিছু করতে চাই, ওর কাজ শুধু সারা বাগান হেঁটে ফেরা। তাও কেউ না কেউ দূর থেকে চোখ রাখে। বাড়ির প্রথম জেনারেশন বলে কথা। তবে এই সময়ে বেশি হাঁটাহাঁটি করলে মাতৃত্বকালীন বিষণ্ণতা কমে আসে আর ফিটনেসটাও ঠিক থাকে। আগত মায়েদের সবচেয়ে ভালো ব্যায়াম হলো হাঁটাহাঁটি। আর এর মাধ্যমে শরীরে মেটাবলিজম সঠিক মাত্রা বজায় রাখে। এই কথা জানার পর অনুরাগ চারুর জন্য 4টি নরম সুতোর ম্যাক্সি ও 2 জোড়া নরম হাঁটার জুতো এনে দিয়েছে। তো এই দেখে রানীও অনুকে বলল, ও দাদা ভাই আমাকে 1 জোড়া নরম জুতো দিও। ভাবিকে তো একা একা ছেড়ে দেয় ঠিক না। শুনে রানীরও জুতো চলে আসলো। এসব দেখে শ্বশুরের চোখ একটু কুঞ্চিত হয়ে গেল। কিন্তু কিসের কি? চারুর কথা দিয়ে যা বোঝাচ্ছে অনু তাই করছে। 1 কেজির জায়গায় 1.5 কেজি দুধ রোজানি নেওয়া হলো। কারণ এই সময়ে ভ্রূণের বৃদ্ধিতে প্রচুর ক্যালসিয়াম দরকার, তাই প্রতিদিন চারুকে দুবেলা 2 গ্লাস দুধ পান করতে হয়। চারুর প্রতি রানীর দায়িত্ব বোধ দেখে অনুরানীকে একটা বড় চায়না ফোনও কিনে দিল। আর পায়কে চারু সব বোঝে, জানে, তারপরও যখনই অনু আসে তখনই রানীর অতি আত্মীক্ষেতার পরিমাণটা বেড়ে যায়। এটা কি ঠিক, নাকি চারুর মুড সুইং হচ্ছে? প্রেগন্যান্সি টাইমে হরমোনাল চেঞ্জ বেশি হয়, সেজন্য মুড সুইংটাও উঠানামা করে। চারু ঠিক করলো, ও দুবেলা 1 ঘন্টা করে যোগাসন করবে। এতে মুড সুইং আর শরীরের মাসল টোন ঠিকঠাক থাকবে। তো একদিন চারু যোগে বসেছে, অমনি রানী বলা নেই কওয়া নেই 1 গ্লাস শরবত এনে হাজির। চেঁচিয়ে বলল, ভাবি খাও। চারুর মগ্নতা নষ্ট হলো। বলল, রেখে যাও। যোগ শেষে গ্লাসটা মুখে দিতেই আবার চারুর রানী চলে যাবার সময়কার দৃষ্টিটা একটু কেমন মনে হলো। চারু ভেবেছিল বেলের শরবত, কিন্তু 1 চুমুক গিলার পর বুঝলো ওটা পেঁপের শরবত। চারুর বুকটা কেঁপে উঠল। কি সর্বনাশ! চারু আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। উঠে রান্নাঘর বরাবর কিছুটা জড়িয়ে বলল, রানী তুমি আর কোন দিন আমাকে পেঁপের জুস দেবে না? রাগে চারু তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল। ওর মনের কোনায় সুতা জট লেগে গেছে। রানী তো সারাদিন ফোনেই থাকে, ও তো জানে পেঁপের জুস গর্ভপাত ঘটাতে পারে। তাহলে চারু একদিন নিজের কানে শুনেছে রানী রান্নাঘরে বানুকে বলছে, ছোটবেলায় অনু দাদাকে ওর খুব বিয়ে করতে মন চাইতো, এমনকি বড় হয়েও, কিন্তু গরিবদের কি সব বলে কিছু আছে রে? এরপর থেকেই চারুর মনে সুতো পেঁচিয়ে আছে। আরও একটি জট গেঁথে গেল। সে চেষ্টা করছে এই জট থেকে বেরোনোর, কিন্তু পারছে কই? চারুর কাঁদতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো রানীকে পাঠিয়ে দিতে, কিন্তু সে যে এ বাড়ির আত্মীয়। সে কি করে এই জটের কথা প্রকাশ করবে? এ কি বলা যায়? অনুর কাছে একেবারেই হীন হতে পারবে না কিছুতেই চারু, কিছুতেই না। ও নিজেকে প্রবোধ দিল যে রানু হয়তো না বুঝে এসব কাজ করে ফেলে। তাছাড়া ওর শিক্ষায় বা কতটুকি? আসল কথা, এই সময়টা চারুর ভাবনাহীন থাকা দরকার। সে মনকে স্থির করার চেষ্টা চালিয়ে গেল। কিন্তু মন সুতোয় জট পড়লে কি জট খোলা অত সহজ? তো একদিন অন্য বিকেলে অফিস থেকে এসে আবার বের হবে। এই সময় বলল, ও চারু আমার যে জামার বোতামটা খুলে যাচ্ছে। চারুর চোখে তখনও অ্যালিস। রানী দৌড়ে সুতো এনে জামা পরা অবস্থায় বোতামটা শক্ত করে লাগিয়ে কাঁচি খুঁজে না পেয়ে বুকের উপরই দাঁত দিয়ে কেটে দিল। কি আর করা, অনুদাদাই তো। চারুর ঘুম চোখে দৃশ্যটা অসহনীয় লাগলো। চারুর দৃশ্যটা দেখামাত্র মেজাজের মাত্রা ঠিক রাখতে পারল না। সে বেশ জোরেই বলল, আমাকে বলা গেল না? অসহ্য। বিড়বিড় করতে লাগলো। শুধু শুনতে পেল, দাদা ভাই, ভাবির মুড সুইং। এই সময়টাতে মুড উঠানামা করে। হি হি।
অনু চারুর দিকে তাকিয়ে হেসে চলে গেল। ছি ছি, চারু এসব কি ভাবছে? সত্যিই কি তার মুড সুইং হচ্ছে? কিন্তু সে তো রীতিমতো রেগুলার ইয়োগা করছে। মনকে শান্ত রাখার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাক আগে, আরো তো মাত্র মাঝে কটা মাস, তারপর তো রানী চলেই যাবে। তারপর তো আর কোন কাটা থাকবে না। সবচেয়ে বেশি চারু খেপে গেল যখন দুপুরের খাবারের সময় রানী ওর পাতে বেশ খানিকটা কালো জিরা ভর্তা রেখে বলল, ভাবি এটা সব খাও, তোমার অরুচি সব নিমিষেই দূর হবে। বেশি বেশি খেতে মন চাইবে। চারু অল্প একটু খেয়ে বাকিটা রেখে দিতেই রানী হা হা করে বলল, ভাবি তোমাকে খেতেই হবে। কারণ এটা মহা ঔষধ। তোমার সব রোগ দূর করবে। খাও না কেন? শাশুড়িও যোগ দিল। চারু আর রাগ দমাতে পারল না। সে জোরেই বলে ফেলল, ও মুড সুইং জানে, আর এটা জানে না যে এই সময়ে বেশি কালো জিরা খেলে গর্ভপাত হতে পারে। ও কি চাই? হ্যাঁ, ও কি চাই? বলেই খাবার ফেলে হাত ধুয়ে দড়াম করে দরজাটা দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। রানীর মুখটা কালো হয়ে গেল। শাশুড়ি রানীকে ধমক দিয়ে বলল, তুই ফোন থেকে একটু পরেই খুব শিক্ষিত হবার চেষ্টা করছিস। তোর ফোন এক্কেবারে আছড়ে ফেলে দেব। চারুমার সামনে খবরদার কোন জ্ঞান ফলাবি না, বলে রাখলাম। জানিস নিউ এম এ পাস। দূর হ সামনে থেকে। রানী থ মেরে গেল। চোখে জল এসে গেল। আমি বুঝিনি, আমি অশিক্ষিত। এদিকে চারু যে খেপে যাচ্ছে যখন তখন, সেটাই অনুরাগ বুঝতে পারছে না। রানীকে পছন্দ করছে না ইদানিং সে একটু একটু করে বুঝতে পারছে। কি বা কারণ? ও এসে তো সবারই ভালো হয়েছে। মাও তো রেস্ট পাচ্ছে আর চারুর কত যত্ন করে। আচ্ছা মেয়েরা মানেই কি হিংসুটে? অথচ এই চারুকে সে অন্য ধাঁচের মনে করেছিল। কি কারণ একটা অশিক্ষিত মেয়েকে হিংসা একটা অনুরাগ মানতে পারছে না? তাছাড়া রানী তাদেরই আত্মীয়। ওকে তো চারুকে দেখাশোনার জন্য আনা হয়েছে। ওদিকে চারুর 4 মাস চলছে। আর তো মাত্র 4-5 মাস। তারপরই তো দেবশিশুর আগমন। অনুরাগ রানীর কথা ভুলে আগমনী বাচ্চার স্বপ্নে বিভোর হয়ে গেল। ওদিকে ঈশিতা সকাল বিকেলে সে ভাবির সঙ্গ দেয়। এক বিকেলে চা খেতে খেতে ঈশিতা বলে উঠল, ভাবি কুন্তলা বইটা কি পড়েছ? সুচারু তখন বলে উঠল, পড়েছি কিন্তু অজানা মেয়েটার নাম জানতে পারলাম না। তা তুমি নিশ্চয়ই জান? ঈশিতা আমতা আমতা করতে লাগলো। মাথা দুলালো, বলল, ভাবি বুঝি না। সুচারু বইয়ের ভেতর লেখাটা বের করে ওকে দেখাতেই ওর মুখটা বিবর্ণ হয়ে গেল। এক মুহূর্তেই রং পাল্টে বলে উঠল, ওইটাতে আমার কোন বান্ধবীর লেখা হতে পারে? কারণ অনুরাগটা এত সুন্দর যে আমার অনেক বান্ধবী এখনো জিজ্ঞেস করে। হা হা। ঈশিতার বুকের ভেতর টিপটিপ করতে লাগলো। সুচারু ওর দিকে তাকিয়ে রইল, হেসে বলল, ভালোবাসা কঠিনতর জিনিস, একে আগলে না রাখতে পারলে ফসকে যেতে পারে। তুমি যে তোমার গোপন ভালোবাসাকে আগলে রাখা শিখুনি সেই জন্য ফসকে গেল। তাই না? ঈশিতা ছুতো করে এড়ানোর জন্য ভাব দেখালো ওর অনেক কাজ, ওকে যেতে হবে। সুচারু হাত টেনে ধরল, বলল, আর একটু বসো। আমার যে একাকিত্ব বোধটা আজকাল বেশি হচ্ছে। তোমাকে বলতে ভুলে গেছি, কাল আমার বাবা আর ভাই আসবে। এই বলে ওর হাতটা চেপে ধরল। জান, ঈশিতা, আমি কাউকে বলতে পারছি না, আমার যে এদেরকে ছেড়ে একেবারেই যেতে ইচ্ছে করছে না। কিন্তু মা নাছোড়বান্দা। সে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমার সংসারটা ফেলে? এই বলে বলিল, তুমি কাল এসো কিন্তু। জান, নানারকম ভয় আজকাল মনের কোণে ভর করে। কি জানি? ভাবি, ফার্স্ট প্রেগন্যান্সি পিরিয়ডে এটা অত্যন্ত স্বাভাবিক। তাছাড়া অনুরাকে বলে কাউন্সিলিংয়ে যেতে পারো। দেখি কি করি। শাশুমা ছুটে এলো, তোমাকে খুঁজছিলাম চারুমা, তোমাকে কিছু খেতে হবে, অনেকক্ষণ না খাওয়া পেট ভালো নয় তো। রানী, এই রানী। ফলগুলো এখানেই আনো, ওরা খাক। ঈশিতা বলল, এবারে উঠি। কাপড় চোপড় পরে আছে, কাটতে হবে। ভাবি আর যাই। সুচারু বলল, এসো কিন্তু।
সে পাটা একটু টেনে বসলো। রানী এসে বলল, ভাবি একটু বেশি বেশি ফল খাও, এইটুকু বলেই চুপ হয়ে গেল। চারু ফলগুলো নাড়াচাড়া করতে লাগলো। রানী, ফ্যানটা একটু জোরে দাও। রানী চারুর দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি যে ঘেমে যাচ্ছ, প্রেশার ঠিক আছে তো? রানী অহেতুক নেগেটিভ কথা আমার সামনে বলবে না। এ সময়ে এসব হয়? রানী চুপ করে সুচারুর সামনে থেকে চলে গেল। বুঝতে পারল, ওর কথাবার্তা চারুর পছন্দ হচ্ছে না। রানী অশিক্ষিত মেয়ে, গরিব মানুষ মানুষকে একটু বেশিই ভালোবাসে। সে একটা দীর্ঘ শ্বাস ফেলল। পরের দিন সকাল 11টা। ওরে রানী তাড়াতাড়ি কর, বিআই সাহেব তো এসে গেল। ঘরটাতে কিছু সবুজ পাতা আর ফুল দিয়ে সাজা ফুলদানিটা। বিছানায় কি নতুন চাদর দিয়েছিস? গ্লাসগুলো আরো চকচক করে পরিষ্কার কর। নতুন কুটুমকে একটু বাড়তি যত্নে রাখতে হয়। চারু বারান্দায় চেয়ার টেনে বসলো, বলল, মা বাবা অত্যন্ত সাদাসিধা মানুষ, অত ব্যস্ত হয় না। আর রানী তরকারিতে মশলা একটু কমে দিও। সবারই তো বয়স হয়েছে। রানী ভাবির মিষ্টি কথা শুনে বলল, ভাবি আমি জানি, তেল কম কিন্তু কষানিটা একটু বেশি হবে। তাই তো? বাপের বাড়ি বলে কথা। রানী খেয়াল করলো সুচারু আজ খুব মিষ্টি করে কথা কইছে। রানীরও মনটা ভরে গেল। খুব মন দিয়ে রান্না বান্নাতে মন লাগালো। একজন পরিচ্ছন্ন মুরব্বি আর সাথে সুন্দর করে একজন পুরুষ, হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকতেই সুচারু এগিয়ে এল। বাবা ঢাকতেই বাবা দু হাতে জড়িয়ে ধরল চারুকে। আমার মেয়ে কিছুক্ষণ বুকে ধরে রাখলেন। সুচারু হেসে বলল, স্বামী ভাইয়ের কাছে এসো, এখনো এত লজ্জা তোমার? ওখানে না, এখানে এই চেয়ারটাতে বসতো। রানী, বানু সবাই উকিঝুঁকি দিচ্ছে। ওরে চারুর কথা শুনে মুখ টিপে হাসে। ঈশিতা ভাবির বাবাকে দেখার জন্য ঘরে উকি দিতেই চেয়ারে বসা ছেলেটার চোখে চোখ পড়ে গেল। চোখে ভারী চশমা, পরনে কালো গেঞ্জি, এ ভদ্রলোক আবার কে? ছেলেটা আবার মেয়েটার দিকে তাকিয়ে দেখল। ঈশিতা মনে মনে ভাবল, এই লোক তো পটপট করে ভালোই মেয়েদের দিয়ে তাকাতে পারে। যতটা বোকাসোকা ভাবি একে বলছে ততটা নয়, এক্কেবারে ভেজা বেড়াল মনে হচ্ছে। যা করে, কত পুরুষই ওর দিকে তাকিয়ে থাকে। শুধু এই অনুরাগ ভাইয়াই কেবল ওর দিকে তাকালো না। যা করে। ওর সুচারুর কথা আবার মনে হলো, ভালোবাসাকে আগলে রাখতে হয়, তা না হলে? ওর গোপন ভালোবাসা কি এখনো আগলে রাখেনি? রেখেছে কিন্তু খুব সঙ্গবিদ্ধ। এখন আর স্বপ্ন বুনন নেই, নেই প্রত্যাশিত দৃষ্টির আকুলতা। এখন কেবলই নীলভাঙা পাখির নীল আসমানে উড়ে বেড়ানো। রানীর ধাক্কা খেয়ে প্রায় ঈশিতা পড়ে যাচ্ছিল। বাপরে, তুমি তো দেখি ভাবির ভাইকে দেখে হুঁশ হারালে। বহুত আচ্ছা হে। ঈশিতা গম্ভীর দৃষ্টিতে দাঁড়িয়ে বলল, সব অবস্থায় সব কথা বলতে নেই, রানী বউ। দেখছো না এনারা আমাদের সম্মানিত মেহমান। জানি, তবে কিনা ইনি ভাবির তো ভাই, মস্ত বড় প্রফেসর, দেখতেও দারুণ। এবড়ে আর চোখে ঈশিতার দিকে তাকালো। আর এখনো বিয়ে হয় নাই? আহ! রানী বউ, তুমি কি ইতিহাস থামাবে? ওদিকে চারুর ডাক, রানী, এই রানী, বাবার জন্য গরুর দুধের চা বানাও। আর ও হ্যাঁ, পাশের বাড়ির রমজানকে খবর দাও, কচি ডাব পারতে হবে। তুমি? না না, বানুকে পাঠাও। আর হ্যাঁ রানী, লেবু শরবত বানিয়ে 2 গ্লাস এখানে দাও। স্বামীকে বড় গ্লাসটা দিও। ওর আবার লেবু প্রিয়তা আছে। স্বামী বাইরে এসো, পরিচয় করিয়ে দেই। ঈশিতা, এই ঈশিতা। কোথায় গেল? পালিয়েছে। বলেই রানী ফিক করে হেসে দিল। মনে মনে ভাবল, এই যৌবন জাগ নেওয়ার সময় কত ঝড় যে মনে হচ্ছে তা কুমারী মনি জানে, খুব জানে। তারও জেগেছিল। তার বিধাতা পুরুষ দেখল কই? স্বামী, কিছু মনে নিও না। পরে তোমাকে পরিচয় করিয়ে দেব, ভারী মিষ্টি মেয়ে। চারু আপা চুপ করতো। ওদিকে দেখি চল। তোমার সুস্থতা আর এই বাড়ির লোকজনের শালীয় আচরণ সত্যিই সুন্দর। তুমি আসলেই ভাগ্যবতী। বড় মামা আসলেই একজন পাক্কা জহুরি।
ভাইয়া দেখো, এই আমাদের সংসার। চারু বুক ভরে শ্বাস নিল। শাশুড়ি মা শুনে বলল, না, এটা হলো সুচারুর সংসার। আমরা বুড়ো বুড়ি কেবলই সঙ্গ মাত্রই। চারু স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যেতেই রানী বলে উঠল, চারুমা ঘরে বসো গে। তোমার হাঁটা লাগবে না, আমি ভাইকে নিয়ে যাচ্ছি। গলা নিচু করে চারু বলল, এই মেয়েটা এত বেশি বোঝে। তা কেন আপু, উনি তো ঠিকই বলেছেন, তোমার তো একেবারে রেস্টে থাকা দরকার। যাও, আমি একটু আশপাশে হেঁটে আসি। স্বামী বাস রাস্তায় হাঁটতেই দেখতে পেল, কলাপাতা রঙের সালোয়ার কামিজ পরিহিত একজন নারী হনহন করে হেঁটে যাচ্ছে। সেই মেয়েটি তো। স্বামী মৃদু হাসল। মেয়েটি এক চোখে তাকিয়েই চলে গেল। স্বামী শুধু বিড়বিড় করল, ঈশিতা। এদিকে চারুর চাঞ্চল্য দেখে শাশুড়ি মা বলে উঠল, তুই কিরে রানী, তোর আর জন্মে জ্ঞান হবে না, তোর আর ছেলে মানুষেপনা গেল না। ওরে খেয়াল কর, এরা যে বড় কুটুম। দুপুরে ডাইনিং ঘরে খাবারের সুগন্ধি ছড়িয়ে পড়ল। রানীর হাতে রান্নার গুণের কথা চারুর বাবা বারবার বলতে লাগলো। বিয়ান সাহেব রানীমা এতই সুন্দর করে মোরগ পোলাও রেঁধেছে, আমার ঘিন্নি হলে ওকে বেঁধে নিয়ে যেত। রানী এগিয়ে এসে ওনাকে সালাম করল। তখন চারুর শ্বশুর বললেন, এ আমার ভাইয়ের মেয়ে, আমার এখানেই মানুষ। কপাল দোষে ও আজ দুঃখী। বিআই সাহেব ও কথা বলবেন না, যে মেয়ে এত সুন্দর রান্না বান্না করে অন্যকে খাওয়ায়, সে আমাদের চেয়ে অনেক সুন্দর। জেনে রাখুন, এই মেয়েটার জন্য আল্লাহ তাআলার দরবার খোলা থাকবে। চারুমা, রানীকে কখনো কষ্ট দিও না যেন। রানী এগিয়ে এসে বলল, ছি ছি, কাকু কি বলছেন? চারুমা আমাদের এ বাড়ির সম্পদ, উনি আমাকে অনেক ভালোবাসে, তাই না ভাবি? চারুমা রানীকে কাছে টেনে নিল, চোখ দিয়ে ভালোবাসার ছোঁয়া দিল। রানীর চোখে জল চলে আসলো, ছুটে বাইরে চলে গেল। শাশুড়ি মা শুধু বলল, মেয়েটা খুব একা বিআই সাহেব। রানী পানের ডালা সাজিয়ে আনলো। চারুর বাবা ওর মাথায় হাত রাখলেন। কাল সকালে চারুমারা রওনা দেবে বাপের বাড়ি। সন্ধ্যায় ঈশিতা আসতেই চারু ওকে বসালো। ঈশিতা চারুমার কাঁধে হাত লাগালো। চারু বলল, স্বামীকে ডাকি? একা রয়েছে। ঈশিতা বলল, না না ভাবি, এখন থাক। তাছাড়া আমি এসবে অভ্যস্ত নই, চট করে অন্য পুরুষের সাথে কথা বলতে বাদে। চারুমা মুহূর্ত মাত্র ঈশিতার দিকে তাকালো। ভাবলো, অজানা মেয়ে তুমি নও। তারপর ওর হাত ধরে পাশে বসালো, বলল, ইসি, ভালোবাসার পুরুষ সব মেয়েদেরই আরাধ্য। আমি মানি, কিন্তু অতীতের অজানা ভালোবাসার মোহে বাস্তবে ভালোবাসার মাধুর্যকে অস্বীকার করতে নেই। যা উড়ে গেল তার দিকে তাকিয়ে জীবনের স্বাভাবিক সৌন্দর্যকে কেন অবহেলা করবে? ঈশিতার চোখের কোণে জল চিকচিক করতে লাগলো। ও আড়ালে ওড়না দিয়ে মুছল। চারু বলল, তুমি ম্যাচুরেড মেয়ে, পড়াশোনা জানা মেয়ে, তুমিই যে হও। খবিলাসী জীবন ভালো কিছু এনে দেয় না। বলতেই স্বামী এসে ঢুকলো। ঈশিতাকে দেখিয়ে পিছু হাঁটলো, বলল, আপু পরে আসছি। না না, এদিকে আসতো, পরিচয় করিয়ে দেই। ঈশিতা নখ দিয়ে মেজে ঘষতে লাগলো। সবুজ আলোয় মেয়েটিকে স্বামীর বন্দি রাজকন্যার মতো মনে হলো। চোখের কালো বড় বড় পাপড়িতে কি ঝিমঝিম বৃষ্টির কণা নাকি শিশিরের জল। ঈশিতা, আমার ভাই স্বামী, বি.এম কলেজের প্রফেসর, ইংরেজি। সুন্দরীদের প্রিয় স্যামি স্যার। তাই না, ভাই? স্বামী ওদিকে মিটিমিটি হাসতে লাগলো। ঈশিতা একবার তাকিয়ে ম্লান হাসি দিল। কেন জানি, আজ ও লজ্জা পাচ্ছে। চারু ভাবি যেভাবে ওর মন উন্মোচন করলো সেটাই ওকে ব্যাকুল করছে। তারপর ঘোর কাটিয়ে বলল, উনি বড় মানুষ, উনার কলেজের অনেক নাম শুনেছি। এই বলে চারুর দিকে তাকিয়ে বলল, ভাবি কয়টায় যাবে? কবে আসবে? এই সকালে আর কি? কি জান, এই সংসারের মোহ আমাকে দুহাতে বেঁধে ফেলেছে। তোমাদের মাই কি বেশি দিন থাকতে পারি? এটা যে চারুর সংসার।
এখন আমার আরেকটা সংসার বাঁধতে হবে। এই বলে স্বামীর দিকে তাকালো। আপু, সব মেয়েরাই কি সংসার ভালোবাসে নাকি ফ্যান্সি লাইফ পছন্দ করে? এই বলে চোরা চোখে ঈশিতার দিকে তাকালো। মেয়েটাকে আর একটু বেশি সুন্দরী মায়াবতী মনে হলো তার। কি কারণ? মেয়েদের চেহারা কি তার মনের সাথে বদল হয়? সাইকোলজিক্যাল কোন বিষয় আছে নাকি কে জানে। বিষয়টা বেশ দুর্বোধ্য। ঈশিতা উঠে দাঁড়াল। বলল, যাই ভাবি। চারু বলে উঠল, স্বামী ভাই, তুমি একটু সাথে এগো, রাত 8টা বেজে গেছে। না ভাবি, সমস্যা নেই। আমি অনেক বড় হয়েছি। ঈশিতা বেরুতেই পিছনে স্বামী উঠে দাঁড়াল। সমস্যা নেই তো। চলুন, আমারও সমস্যা নেই। মফস্বলীয় জোছনার মায়া চারিদিকে ছড়িয়ে এক মায়াজালের আবরণ সৃষ্টি করেছে। উঠোন ভরা জল জ্যোৎস্নার স্নান। কি অদ্ভুতই আমাদের জীবন, এত মায়া চারিদিকে। ঈশিতা দ্রুতই পায়ে চলে গেল, পিছনে প্রফেসরের চোখ। হঠাৎই কুকুরের আর্ত চিৎকার। ঈশিতা ও মা বলে চিৎকার করতেই থেমে গেল। পিছনে তাকাতেই দেখল স্বামী দাঁড়িয়ে আছে। ও একটু দাঁড়িয়ে বুকে ফু দিল। স্বামী শুধু বলে উঠল, আপনি যান, আমি আছি। অস্থির জোছনায় দুজনেই এক অজানার আহ্বানে পাখা মেলল। রানী রান্নাঘরের বারান্দায় বসে দূর থেকে ওদের দেখল। ওর চোখে পানি টপ টপ। কি ছাইয়েই মরা জোছনা খালি অকারণে চোখে পানি আনে। ও পানি মুছল না, পড়তেই দিল। ওদিকে অনুরাগ এসে দুহাতে সুচারুকে বাহুডোরে বেঁধে নিল। ঠোঁটে চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা অনেক কষ্টের। কেন জানি চারু কেঁদে উঠল। ওর মনে হলো ও যদি না বাঁচে তাহলে অনুর কি হবে। জোছনার মায়াবী খেলায় সবার চোখেই কি জল আসে। চারুমার দুটো ব্যাগ স্বামী আর রমজান হাতে নিল। পিছনে অনুরাগ সুচারুর হাত ধরে নিয়ে যাচ্ছে। ওদিকে শাশুড়ি মা, বানু আর রানী সবারই চোখে জল। পাশ বাগানে একজোড়া চোখের চাহনি। স্বামী পিছনে তাকাতেই দেখল দূরে একটা ছায়া সরে গেল। সুচারু মাকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ রাখল। মা ওর চোখের জল মুছে দিতে ছোট বোন রাজি বলে উঠল, এই শুরু হলো জি বাংলা। তা আমার জিজু কই আপু, এই বলে সেও বোনকে জড়িয়ে ধরল। স্বামী পিছনে বলে উঠল, এই শুরু হলো স্টার জলসা, কথা আর কথা। মেল ট্রেন তাই নারে রাধি। রাধি এপাশ থেকে জিভ ভেঙচালো। কি পাত্রী পছন্দ হলো? মা চোখ রাঙাতেই থেমে গেল। তুই কিন্তু বড় হচ্ছিস। যা এবার তোরা ঘরে উঠো। আর চারুমা তোর জন্য ভুড়ি রেঁধেছি, তুই যে পছন্দ করিস। মা ভুড়িটা না একটু ভেজা ভেজা করো কেমন। মা যেতেই চারু ওর চিরচেনা ঘরে গিয়ে দেখলো এরা সেই আগের মতোই সাজিয়ে রেখেছে। ওর চোখে জল এসে গেল। বালিশের সেই চেনা তোলা কাভার, নীল পাশো বালিশ। সুচারু ফ্রেশ হয়ে লেবু শরবত খেয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে কে জানে। ও উঠেই দেখল রাধি একমনে মোবাইলে। বেশ কিছুক্ষণ পরে রাধি খেয়াল করলো সুচারু ওর দিকে তাকিয়ে আছে। সুচারু বলল, আমি নেই এর খুব মোবাইলে আসক্ত হয়ে গিয়েছস, তাই না রে? না রে আপু। ধুর, তুই ঘুমোচ্ছিস তা কি করবো? এই বলে অনেকক্ষণ দুবনে বক বক করলো। সুচারু খেয়াল করলো কথা বলার ফাঁকে ফাঁকে রাধি মোবাইল চেক করছে। কি রে, প্রেমে পড়েছিস নাকি? নোটিফিকেশন আসলেই চমকে উঠছিস। তুমি না শুধু শুধু সন্দেহ করছো। শ্বশুরবাড়ি যেয়ে তুমি খুব সন্দেহবাদীগ্রস্ত হয়েছ। চারুর হঠাৎই রানীর কথা মনে হলো। তাহলে সত্যিই তার মনে অকারণ সন্দেহের বীজ রোপিত হয়েছে। এটা কি রানী আসার পরে হয়েছে? মনের কোণে খচখচ করতে লাগলো। বিকেলে স্বামী এসে ঘরে ঢুকলো। চারুর সাথে ফিসফিস করে কিছু একটা বলল। সুচারু শুধু বলল, ভাই, দেখছি আমি। সবই সময়ই হিসেব করবে।
রাধি একটু ভড়কে গেল। স্বামী ভাই আবার কিছু জানে নাকি? রাধি এবার দ্বাদশে সরকারি কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। রাধি সুন্দরী কিন্তু চঞ্চলমতি। তবে লেখাপড়ায় বেশ আছে, তবে ভীষণ স্বাধীনচেতা স্বভাবের। এই জন্যই মায়ের বেশি চিন্তা ওকে নিয়ে। না জানি এই বেশি উদারতা না আবার ওকে কোন ক্ষতি না করে। রাত্রে ঘুমাতে যাবার পর বিছানায় শুয়ে অনুরাগকে ভীষণ ফিল করলো। সুচারুর মনে হলো সে অতিশয় ভাগ্যবতী মেয়ে। পাশ ফিরে রাধিকে বলল, রাধি জানিস, বিয়ের পরে ছেলে মেয়েদের ভালোবাসাবাসি করা উচিত। ভালোবাসার অনুভূতি স্বামী ও সংসারে ছড়িয়ে দিলে সবকিছুই সুন্দর হয়। আমি জানি এই নির্মল আনন্দ কাকে বলে। আমার সংসার। রাধি বোনের গলা জড়িয়ে বলল, অনুরাগ ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, তাই না রে আপু? সুচারু চোখ দিয়ে ইশারা করল। খুব। রাধির চোখের পাতায় ভালোবাসার পাখিরা ঘুম পালকের সাথে ওড়াউড়ি করতে লাগলো। ওদিকে সুচারু অনুরাগের মায়া বুকে নিয়ে পাশ বালিশটা পা দিয়ে টেনে নিল। এদিকে ঈশিতা বিকেলে বাগানে আর একটু হাঁটাহাঁটির ফাঁকে অনুরাগের বাড়ির দিকে তাকিয়ে দেখে চারু নেই। খুব একটাও বাড়ি যেতে ইচ্ছে হয় না। তাছাড়া বুকের মধ্যে এক শূন্যতা বসত করে। মাঝে মধ্যে এই প্রফেসরের ছায়ার কথা মনে পড়ে। ফেলে আসা গোপন ভালোবাসার কথা। সবকিছুই না হয় বুকের আলমারিতে আটকা থাকুক। প্রাইভেটে পা বাড়াতেই রানীবুর সাথে দেখা। আরে ঈশিতা আপু, তুমি যে সেই গেলে আর এদিকে আসো না। চারুমা নেই, স্বামী নেই, আর তুমিও নেই। ঈশিতা ফিক করে হেসে বলল, রানীবু তুমি এত প্রাণ শক্তি কই পাও? আরে হার্ট থাকা লাগে, এই রানীর একখানা বড় হার্ট রয়েছে, বুঝেছ? তার স্বামী ভাই ফোন টোন দেয় নাকি? বাদ দাও ওসব। রানীবু ভালো থেকো। আমাকেও পাড়ায় যেতে হবে। ছাত্রীর টেবিলে বসার পরে কিছুক্ষণ পরে ফোনে টুনটান আননোন নাম্বার। কে বলতেই ওপাশে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে, আপনি কি বিজি? ঈশিতা মনে মনে ভাবল, চেনা চেনা। আপনি আপনি স্বামী, মাফ করবেন, এই হঠাৎই মনে হলো। একটু থেমে কয়েক সেকেন্ড মাত্রই, তা আপনার কলেজের নামটা কি জেন? সাতবাড়িয়া কলেজ। ঠিক আছে, ভালো থাকবেন। ফট করে ফোনটা কেটে গেল। ঈশিতার মনের কোণে সহসাই একটা ছন্দপতন ঘটল। ছাত্রী রেবাকে বলল, আর এটুকুই থাক, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। ঈশিতা হাঁটছে আর ভাবছে হঠাৎই উনি ফোন করলেন কেন? কি উদ্দেশ্য তার? ঈশিতা তো কোন ছ্যাবলামি দেখায়নি, তাহলে? তাদের মধ্যে তেমন কোন সম্পর্ক নেই, দুজনেই তা জানে। তবু সম্পর্কের একটা জাল তবে কেন রচনা করে চলেছে তারা? পাশের রাস্তায় উঠতি ছোকরাদের আড্ডার শব্দ, কালিমুদ্দিনের কাশির শব্দ মনে হচ্ছে গাছাড়া কেঁপে উঠছে। চাচার লান্ডস ক্যান্সার। আল্লাহ ত্বকে রক্ষা করুক। গোটা দুয়েক সাদা রাজহাঁস গলা উদ্যুৎ চালে হেলেদুলে চলছে তাদের নিজস্ব নীড়ে। চলতি পথে হাঁটার সময় ও কাছে হোঁচট খেল। পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করল। নিচু হতেই দেখল বুড়ো আঙ্গুল দিয়ে ঝোড়ো ঝোড়ো করে রক্ত পড়ছে। ও বলে নিচু হয়ে বাম হাত দিয়ে আঙ্গুলটা চেপে ধরে বসে থাকলো বেশ কয়েক মিনিট। তারপর খোঁড়ায় খোঁড়ায় বাগান দিয়ে হেঁটে বাড়ি পৌঁছল। রাতে ব্যথাটা আরো বাড়ল। অগত্যা সে ব্যথার ঔষধ খেল। ওর ভীষণই ঘুম পাচ্ছে। ঘুমের পথে টুনটান টুকরো কথা। স্বামী ফোন হালকাভাবে ভেসে আসছে। কুমারী মেয়েদের নাকি চিকন মনে অনেক সুর আর প্রেম বসত করে। আর সংসারী মেয়েদের মন মোটা, সেখানে রান্নাঘর, স্বামী, দায়িত্ব, বাচ্চা কাচ্চা অনেক কিছুর বসত। বাংলা স্যারের কথা শুনে রাধি আর ওর বন্ধুরা হেসে উঠে। রাধি হঠাৎই বারান্দা দিয়ে সামনের হেঁটে ফেরা যুবককে দেখে তাকিয়ে খাতা দিয়ে মুখ লুকালো। লম্বা চওড়া কালো উড়াধুরা মার্কা চুল উড়িয়ে একজন তাজা পুরুষ জানলার সামনে দাঁড়ালো। রাধির কোলে একটা সাদা কাগজের পুটলি এসে পড়ল। রাধি স্যারের চোখ লুকিয়ে লেখাটি পড়ছে আর মিটিমিটি হাসছে। স্যার বললেন, এই মেয়ে বাইরে যাও। রাধি খুশি হয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। বের হয়ে দেখল দূরে গেটে তার নায়ক দাঁড়িয়ে। পাশে লাল কালারের দামি হোন্ডা।
ওকে দেখা মাত্রই বাইকে স্টার্ট লাগালো। গেটে পৌঁছানো মাত্র দেখা গেল একজোড়া নরনারী লাল বাইকটা নিয়ে উধাও হয়ে গেল। দূরে একজোড়া চোখের দৃষ্টি এড়ালো না। তার ভ্রুটা কুঁচকে গেল। সুচারুর কদিন ধরে ভালো লাগছিল না। তার বারবার কেবলই অনুরাগ, শাশুড়ি মা মানে ও বাড়ি থেকে টানছিল। মাকে বলতেই মা বলল, কিরে তুই? কদিন হলো? এই তো মাত্রই 10 দিন। এরই মধ্যে যাবি? তাছাড়া তোর এখন অনেক সাবধানে থাকতে হবে। 1 মাস তো থাকবি মা। মা, কেন বুঝতে পারছো না? তোমার জামাই অফিসে যায়, তাছাড়া বুড়ো শ্বশুর শাশুড়ি। মা, তুমি জানো না ওরা আমাকে কতখানি কেয়ার করে। ও তার মানে আমরা তোকে কেয়ার করছি না? ইবলে মা মুখ ফোলাল। আতিক সাহেব কাছেই ছিলেন। তিনি বললেন, মা, ঠিক আছে, তোমাকে কাল দিয়ে আসার ব্যবস্থা করব। এই সময়টা মেয়েদের একটু জটিল অবস্থা হয়, এই জন্য তোমাকে সাবধানে যেতে হবে। দেখি কাকে সাথে পাঠানো যায়। মায়ের দিকে তাকিয়ে বলল, শোন, চারুর মা যদি কোন মেয়ে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি টান অনুভব করে তাহলে বুঝবে মেয়েটার কপাল সত্যিই ভালো। তা আমার সুচারুরও কপাল আল্লাহ তাআলা অনেক ভালো করেছেন। আলহামদুলিল্লাহ। মা, যাও গুছিয়ে নাও গিয়ে। তুমি কালই যাবে? ফোনে অনুরাগের ব্যাকুলতা দেখে সুচারুর মন সত্যিই টানছে। এক্ষুনি যে ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে। ওর লাগানো বকুল গাছে কি বানু পানি দিয়েছে? আর ঘরের কোণের কামিনী ফুল গাছটি। ব্যাগ গুছাতে যেয়ে চারু তার সংসারে ঢুকে গেল। এদিকে আজ বেশ দেরি করেই হনহন করে রাধি চারুর ঘরে ঢুকলো। ওকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছিল। হাত তখনও চ্যাটিংয়ে ব্যস্ত। চারু উল্টো চোখে রাধিকে দেখে নিল। ওদিকে ঈশিতারও আবার সেই আননোন নাম্বার থেকে ফোন আসলো। ওর বুকের ভেতর কয়েকবার হার্টবিট মিস করলো। স্বামী? কম্পিত হাতে ঈশিতার ইঞ্জিনে গলায় হ্যালো বলতেই উপাসে কয়েক মিনিট পর মাত্র, মিস ঈশিতা, বিজি? না, বলুন। কলেজ করা হয়? হ্যাঁ তো, যায়, কেন বলুন তো? না, আমার একটা সেমিনার ছিল ওদিকে। আপনার কলেজে যাব ভাবছি। ডিপার্টমেন্টে আমার এক ফ্রেন্ড আছে কিনা? তা আপনি যদি কিছু মনে না নেন, তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। অবশ্য আপনি যদি রাজি হন তবেই কিনা। ঈশিতা কিছুক্ষণ ভাবল। সাফ জোছনায় স্বামীর ছায়াটা আজও তাকে দাঁড়ায়। তখনই একটা কিছু ঘটে গিয়েছিল ঈশিতার ভেতর। সে কি তবে সম্পর্কহীন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে? কি করবে সে? তাছাড়া চারুমার ভাই বলে কথা, এটা কি সহজে এড়ানো যায়? কিছু না ভেবেই বলল, ঠিক আছে। দুপুর 2টায় আমার ক্লাস নেই, সেই সময়টাতে ক্যাম্পাসে আসুন। আমি ক্যাম্পাসের পাশে 3 রাস্তার সাথে যে আপনাদের স্কাই ক্যাফে আছে সেখানে থাকবো। বেশ। ঈশিতা আবার বলল, আপনার কিছু দরকার বুঝি? প্রফেসর শুধু বলল, ভীষণই দরকার। এই বলে কেটে দিল। দুপুর 2টো। কি ভেবে ঈশিতা ওয়াশরুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে এলো, মুখে গার্মায়েড লিপস্টিক লাগালো। কিন্তু ওর কনফিডেন্স কেমন কমে যাচ্ছে, ও ঘামছিল। বারবার টিস্যু দিয়ে মুখটা মুছছে। পুরো সাদা ড্রেসে পড়েছে আজ। রিমু ওকে দেখে বলল, কিরে ভর দুপুরে ডেট? যাবি নাকি? তুই তো আজ সবাইকে ফিদা করে দিবি। তারপর চোখ নাচিয়ে বলল, সোজা বাড়ি নাকি অন্য কোথায়, সই? ঈশিতা এড়ানোর জন্য বলল, চারু ভাবির দেশ থেকে লোক আসবে। ঈশিতা অত গভীরে গেল না, শুধু ভাবল, মানুষটা তো অনেক গভীর। ওদিকে সুচারু একমনে ঘরের কাজ গুছাচ্ছিল। ফার্নিচারের ধুলো পরিষ্কার করতে ন্যাকড়াটা খুঁজতে লাগলো। রানী এসে চা দিতেই তখন ওর ফোনে কল এলো। রানীকে হাত দিয়ে ইশারা করলো। স্বামী। হ্যালো, কি বলছো? রাধিকে পাওয়া যাচ্ছে না? কার সাথে? মানে? চারুমা তো মেরে গেল। ওর কাছে রাধির অস্থিরতা, ফোন বারবার চেকিং, সব পানির মতো স্পষ্ট হয়ে গেল। চারুর বুক কাঁপতে থাকলো। ছি ছি।
বাবা মা শ্বশুর বাড়িতে কিভাবে ও মুখ দেখাবে? রাধি, রাধি, তুই শেষ পর্যন্ত। অজানা আতঙ্কে পেটে হঠাৎই মোচড় লাগলো। সে কি, নিমরাজ? না না, ও খেলছে, খেলুক। কিন্তু রাধি সুচারু পেট ধরে বসে পড়ল। দুপুর 2:15। কৃষ রাগে ঈশিতার মুখ লাল হয়ে গেল। প্রফেসর যে এত হালকা তা ও জানত না। ঈশিতা একবার ভাবল, ফোন দিব। ঈশিতার মনের ফ্ল্যাডগেট খুলল না। বহুদিন ধরে সে বন্ধ আছে। খুললে হাজার জন্মের ভালোবাসা, অনুভূতির, বেদনার তোরে কবে সব ভেসে যেত ঈশিতার। কিন্তু বন্ধ উঠলে আজ যে ঘা লাগছে বড়। তীব্র রোদের মধ্যে কিছুক্ষণ উত্তাপ গায়ে ইচ্ছে করে মাখল। ঈশিতার কি মনে হলো, আবার রিং করলো। রিং বাজছে, বেজেই চলেছে। রানীর চিৎকারে শ্বশুর শাশুড়ি ছুটে এলো। ও ভাবি, তোমার কি হয়েছে? চারুমার কপালে অতিরিক্ত ঘাম দেখে শ্বশুর তাড়াতাড়ি স্থানীয় ডাক্তারকে কল লাগালেন। ডাক্তার মিজান চেক করে বললেন, কিচ্ছু হয় নাই মা, তুমি বোধহয় অতিরিক্ত টেনশনে আছো। প্রচুর খেতে হবে আর রেস্ট, এটাই পথ্য। এই বলে ডাক্তার চলে গেল। শাশুড়িমা ঠান্ডা জল দিয়ে চোখ মুখ মুছে দিতে থাকলো। তারপর কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো, মা কোন খারাপ খবর নাকি? সুচারু শাশুড়ির কোলের মধ্যে বাচ্চার মতো মাথা ডুবিয়ে দিল। ওর শরীর কেঁপে কেঁপে উঠছিল। উনি বুঝতে পারলেন চারুমা কান্না করছে। রানীকে ইশারা করতে বের হয়ে গেল। শাশুড়িমা শুধু আস্তে ধীরে বললেন, মাগো, বিপদে অস্থির হতে নেই। মনেতে পাহাড় সম স্থিরতা নিয়ে বিপদকে ফেস করতে হয়। তাছাড়া তুমি এবং তোমার বাবা মার পবিত্রতার পরিমাণ এত বেশি যে সেক্ষেত্রে আগত অপশক্তি তোমাদের কারো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু মিলিয়ে নিও আমার এই কথা। এখন শুধু নিজেকে ঠিক রাখো। আমাদের অনাগত অতিথিকে স্থিরভাবে তোমার কোঠে বড় হতে দাও। এই শরবতটা খেয়ে নাও দেখি। শাশুড়িমা ঘুরে আবার বললেন, অঘটনের চিন্তাগুলোকে বাড়তে দিও না চারুমা। আমরা একটু কিছুদিন অপেক্ষা করে দেখি, তারপরই না হয় ব্যবস্থা নেওয়া যাবে। আর এ কথা জেনে রাখো, যারা নিজেরাই নিজের মূল্যে কুঠারাঘাত করে তাদেরকে সময় দিতে হয়। আঘাতের পরিমাণটা যে কতখানি তা আগে তাদেরকে বুঝতে দাও। চারুমার কাছে কোনোরকম আনুষ্ঠানিক শিক্ষা না নেওয়া এই মহিলাকে এক অবিশ্বাস্য পরিশীলিত মনের অধিকারিণী মনে হলো। সে চোখ বন্ধ করে মায়ের মুখটা চিন্তা করল। সুচারু সকালে উঠে ফ্রেশ হয়ে ছোট ঝর্ণাটা নিয়ে কামিনী ফুল গাছের পাশে দাঁড়াল। হাত দিয়ে ছুঁয়ে দিল সবুজ পাতাগুলোর উপর পানির ধারা ছিটিয়ে দিল। উঠোনের দক্ষিণ পাশে পুকুরের সিঁড়ির উপর গিয়ে বসল। কিছুক্ষণ বসার পর আস্তে ধীরে গিয়ে রান্নাঘরে উকি দিতেই রানী হাহা করে তেড়ে এলো। সুচারু শুধু বলল, হাঁসগুলোকে ভালো করে খেতে দাও, ওদের পেট ভরে নাই। বলেই কবুতরের ঘরের দিকে তাকিয়ে বলল, সাদা সিঁদুরের জোড়া কই রে? দুবেলা করে কি খাবার দেয়া হচ্ছে? চারুমা ভাবল, কবে নিমরাজ আসবে আর কবেই বা আবার সে এ সংসারের হাল ধরবে। কবে আসবে সেই আরাধ্য অতিথি? রানী বলে উঠল, চারুমা, যাওগে তুমি ঘরে। অনুরাগদা রাগ করবি, রোদ লাগবে, যাও ঘরে। চারুমা একটু বিরক্ত হলো। তার কমাস হলো? এই 5 মাস 5 দিন। সে গুটি গুটি পায়ের সাথে মন মিলিয়ে ঘরে গেল। এদিকে অনুরাগ হঠাৎই বিকেল 4টার দিকে অফিস থেকে ফিরে আসে। এসেই বারান্দায় মাথাটা নিচু করে ঝপ করে বসে পড়ল। রানী এ অবস্থা দেখে ছুটে এলো, অনুরাগকে দুহাতে ধরে উঠালো, তারপর হাতটা খুব শক্ত করে ধরে ঘরে নিতেই বিছানায় শোয়া চারুমার চোখ মুখ শক্ত হয়ে গেল। রানী দৌড়ে ঠান্ডা জল আর ন্যাকড়া এনে অনুরাগের মাথা ঘাড় মুছে দিতে থাকলো। চারুমার ভীষণ খারাপ লাগছিল দৃশ্যগুলো দেখতে। সে কিছুটা ক্ষেপে বলল, রানী, তুমি এই ঘর থেকে যাও, আমি মুছে দেয়। রানী বলল, না না, তুমি পারবে না ভাবি, অনুরাগ দাদা যে ঘেমে যাচ্ছে। ডাক্তারকে কল দাও তুমি শিগগিরই, প্রেশার চেক করতে হবে। রানীর অনুরাগকে নিয়ে অতিরিক্ত ব্যাকুলতা সুচারুকে অস্থির করে দিল। তার মস্তিষ্কের নিউরনের মধ্যে কিছু একটা বিট খিটখিট।
করতে লাগলো। অনুরাগ চোখ আস্তে করে খুলে বলল, ডাক্তার লাগবে না, যা, রানী শরবত দে। অনুরাগ আবার চোখ বন্ধ করলো। সুচারুর কাছে রানী তাকানটা কেমন ঘোর মনে হলো। রানীকে ঘিরে সুচারুর মনের দ্বিধাদ্বন্দ্ব যেন বেড়েই চলেছে। আবার এও ভাবলো, শুধু আলো দিয়ে কাউকে আঁকা যায় না, সেই সাথে আধারেরও প্রয়োজন আছে। সুচারু ঘাড় মুখ শক্ত করে কিছুটা জোরেই বলল, রানী তুমি তোমার নিজের ঘরে যাও, আমার সংসারে আমাদের একটু একা থাকতে দাও। আর অকারণে এই ঘরে আসবে না। রানী চমকে উঠল চারুমার কণ্ঠস্বরের উচ্চতায়। সে কিছুটা থতমত খেয়ে ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো। অন্যদিকে অপমানিত যুবতী নারী বাড়ি ফিরে এসে দুদিন ধুম মেরে বসে থাকলো। ও কি তাহলে যাকে ভালো লাগে তার কাছে অবলীলায় অবুঝের মতো আত্মসমর্পণ করবে? এইসব গোপন ইমোশনের দাসত্ব থেকে কি আজও তার মুক্তি হয়নি? মানসিক অস্থিরতার হাত থেকে বাঁচতে ঈশিতা আস্তে ধীরে চারুমার বাড়ির দিকে পা দিল। আঙিনায় রানী বুকে অন্যদিনের তুলনায় কিছুটা ভার মনে হলো। ঈশিতা ভাবল, হয়তো বা কোন গোপন বেদনার ভার উনার মনের কোণে ভর করেছে। ঈশিতারও এই এক সমস্যা, বাইরে তার তেমন প্রকাশ নেই, কিন্তু সামান্য অনাদর, সামান্য আঘাত, সামান্য অপমানেই তার ভিতরে ভিতরে অবিরল রক্তক্ষরণ হতে থাকে। তখন আর কাউকে নয়, নিজেকেই কঠিন শাস্তি দিতে ইচ্ছে করে। চারুমার ঘরে ঢুকতেই চারু বলে উঠল, ও ঈশিতা, তোমাকে একটা খবর দিতে ভুলেই গেছি। শোন, স্বামী ফোন দিয়েছিল। ও হসপিটালে আছে। সেই জন্যই সেদিন ওর অনুপস্থিতি। ওর সেমিনারের দিন তোমাদের ক্যাম্পাসে আসার আগ মুহূর্তে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ওর হাত পা ফ্র্যাকচার হয়েছে। তোমাকে খবরটা দিতে বলেছে। কথাটা শোনা মাত্রই ঈশিতার মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। অস্থির লাগলো। একটু আগেও এই মানুষটার সাথে তার সম্পর্ক বড্ড আলগা মনে হচ্ছিল, কিন্তু এখন মায়া ঘনীভূত হচ্ছে। তাহলে কি এই লম্বা শ্যামল পুরুষরা ক্রমশ ঢুকে পড়ছে তার জীবনে? শুধু আস্তে করে বলল, ভাবি কোন হসপিটালে? জিজ্ঞেস করেই কেমন যেন লজ্জা পেল। সুচারুর হঠাৎই মনের পূর্বকোণে আলো জ্বলে উঠল। সে শুধু এই তরুণীরা লাজুক মনে কনে রেখা আলো জ্বলানোর জন্য বলল, ইসি, জানো, ভালোবাসার এমন ঐশ্বর্য যে তা ভাগ করলেই দ্বিগুণ হয়ে যায়। আর দুঃখের এমনই দৈন্য যে তাকে ভাগ করলেই তখনই অর্ধেকের কম হয়ে যায়। তুমি আধুনিক মেয়ে বুঝে নিও কেমন। আর হ্যাঁ, ওটা হলো কুষ্টিয়ার জিকে রোডের দক্ষিণে ট্রমা সেন্টার। বলেই সুচারুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সম্পর্ক ব্যাপারটাই অদ্ভুত, তুমি চাও বা না চাও কিছু মানুষের সাথে সম্পর্ক অকারণেই রচিত হয়ে যায়। তেমন কোন সম্পর্ক তো আসলে এখনো গড়ে ওঠেনি। তবু এক অদৃশ্য অস্পষ্ট কারণে হঠাৎই ঈশিতার চোখে জল এলো। মাত্রই দুদিনের দেখাতেই একটা মানুষ শুধু চোখে চোখে সেতু বন্ধন রচনা করে গেল না? ঈশিতার ক্ষেত্রেও তাই হলো। প্রফেসরকে দেখার জন্য দ্রুতই সে রওনা দিল। রাত 8টা। রানী চুপ চুপ করে বড় আব্বার কাছে গেল। বলল, বাবা, চারু ভাবির তো 4 মাস যে পাতে চলছে। তো এবার তো আমাকে যেতে হবে। বাবা বলল, না রে, তুই এমনের ভরসা, তাছাড়া তুই বুঝিস নে তোর বড় মা অত আর পারে না। রানী চুপ করে ঘর থেকে বেরিয়ে অন্যদার কাছে গিয়ে বলল, দাদা ভাই, আমাকে এবার তোমরা ছেড়ে দাও, আমার যে বড়ই মন টানছে। কি বলছিস রানী? ভেবে বল। তোর ভাবির এই অবস্থা আর তুই এসব কি বলছিস? এই তো আর কদিন। যা রে, চাবা না, আমার আবার বাইরে তাড়া। শোন শোন, তোর যাবার সময় হলে আমিই বলবো। তুই যেন ওসব ভাবিস নে, খবরদার রানী। দাদা গো, আমারও যে বাবুই পাখির মতো ছোট্ট করে একখানা ঘর আছে। আমি চড়ুই পাখি হতে চাই না। আরে তুই চারুর কথা ভাবছিস, ওর এখন মুড সুইং। তুই তো ফোনে দেখালি। যত সব মেয়েলিপনা। যা যা এখন, হারিয়ে আপ খাবার দে। বলেই টেবিলে বসে গেল। রানীর চোখে জল ভরে গেল। এই কোন জটিলতর পাকে পড়ে গেল। এদিকে ভাবি সইতে পারছে না, আবার ওদিকে বাবা মা, দাদা ছাড়বে না। আসলে কি ও কিছু চাই? না পাওয়া মানুষের বুকে কি কি সুতো বেঁধে থাকে তা শুধু সেই মানুষরাই জানে। কিন্তু কোন সুতোর প্যাচ নয় থাকে শুধু দীর্ঘ নিঃশ্বাস।
সে চায় না এই নিঃশ্বাসে এদের কোন অঘটন না ঘটে। শেষ পর্যন্ত সে না থেকে পারল না। তবে তার আর চারুর মধ্যে একটা নীরব দেয়াল গড়ে উঠল। এক অসহায় নাবালিকার মতো বদ্ধ কপাটের বাইরে এসে নিশুতি রাত্রির উঠোনের মাঝে এসে দাঁড়িয়ে আসমানের বিশালতায় নিজেকে ডুবিয়ে দিল। সহজে কান্নার মেয়ে রানী নয়, তবু ভারী মেয়ে ছেলের মতো বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। এরপরই রানী নিজেই নিঃশব্দে আড়ালে থেকে তার দায়িত্ব পালন করতে লাগলো। এদিকে চারুর ভিতরের জট একটু একটু করে মনের গভীরে পাক মারতে থাকে। দেখা গেল রানী এক গ্লাস দুধ দিয়ে গেল, চারু সেটা একটু খেয়ে বাকিটা ফেলে দিল। এইভাবে চারুর শরীর দিনে দিনে খারাপের দিকে যেতে লাগলো। সবাই মনে করছে এটা মাতৃত্বকালীন অবস্থা, কিন্তু ভেতরের অবস্থা কেউ বুঝতে পারছিল না, পারার কথাও নয়। এটা এমন একটি বিষয় যেটা চারু কাউকে শেয়ার করতে পারছিল না, বরং বিষয়টি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেদিন সকালে কিছুতেই চারুর উঠতে ইচ্ছে হচ্ছিল না, চোখ যেন খুলছেই না। অলসতা নাকি দুর্বলতা এটা সে বোঝার চেষ্টা করছিল। সে ভাবল আজ রাতে অনুরাগের সাথে সে ডাক্তারের কাছে যাবে। সে অনুরাগকে দেখার জন্য ঘুম চোখেই উঠল। ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে পা দিয়ে নামতেই ধপাস করে উঠোনের উপর একেবারে পড়ে গেল। ওদিকে রানী দেখা মাত্রই চিৎকার করে ও দাদাভাই গো বলে হাঁক দিল। অনুরাগ গেট থেকে ডাক শুনেই দৌড়ে চলে এসে যা দেখল, ওর শরীর রীতিমতো ঘেমে গেল। এদিকে রানী তাড়াতাড়ি মাথাটা উঁচু করে ধরতেই ওর নজরে আসলো পেটিকোটের ফাঁক দিয়ে রক্তধারা নেমে আসে। অনুরাগ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দিল। গাড়ি আসা মাত্রই দেরি না করে সোজা হসপিটাল। শিফট হবার একটু পরেই সুচারু সেন্স হারালো। শাশুড়িমা কাঁদতে লাগলেন। তিনি সোজা তসবিহ সহ নিয়ে জায়নামাজে বসলেন। তিনি চোখ মুছলেন। হে খোদা, আমার চারুমার সংসার, স্বপ্ন, আশা, হে খোদা তুমি আমার চারুমাকে তার পবিত্রতা দিয়ে রক্ষা কর। ওদিকে রানী এক কর্নারে চোরের মতো দাঁড়িয়ে আছে। ডাক্তার নার্সরা আসা যাওয়া করতে লাগলো। অনুরাগের পায়চারি বেড়ে গেল। সুচারুকে ওটি রুমে নেওয়া হয়েছে। একজন নার্স এসে জানালো জরুরি 3 ব্যাগ রক্ত প্রয়োজন, শিগগিরই ব্যবস্থা করতে হবে। অনুর অফিসের কলিগরা 2 ব্যাগ দিল। ওদিকে রানী জানালো তারও পজিটিভ, কাজেই ও রক্ত দিতে পারবে। রানীর রক্ত ক্রসিং করে সুচারুকে দেয়া হলো। অবশেষে ডাক্তার জানালেন মার জ্ঞান ফিরেছে, তবে বাচ্চাটা বাঁচানো গেল না। অনুরাগ কিছুক্ষণ পর পরই রুমাল দিয়ে চোখ মুছছিল। অনুরাগদের কষ্ট দেখে রানীর চোখের পানি বুকে জমে এক সমুদ্র। ওর কেবলই মনে হচ্ছিল আসলেই ও অপয়া, ও চোরকাটা। ওর জন্যই তো চারুমার এলোমেলো ভাব। ও তো বুঝতে পেরেছিল ভাবির ওকে সহ্য হচ্ছিল না। রানী ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর বলছে, ভাবি গো, আমি তো কিছু চাইনি গো, কিছু চাইনি গো, শুধু তোমাদের একটু ভালোবাসা ছাড়া। আমি চড়ুই পাখি। ভাবি গো, আমি অন্যের ঘরে বসত করি। আমি অভাগা, অপা, এই বলে রানী বিলাপ করতে লাগলো। এতক্ষণে অনুর খটকা লাগলো। অনুরাগ রানীর দিকে তাকিয়ে ভাবল, তাহলে কি চারুর মনে সন্দেহ বাসা বুনেছিল? ওর সব ঘটনার কথা একে একে মনে হলো। চারুর মন তো ঠিক ছিল না, তাহলে কেমন করে শরীর ঠিক থাকে? প্রেগনেন্সির সময় হয়তো অনেক ক্ষেত্রে রোগী ম্যানিয়া আক্রান্ত হয়, কিন্তু তাই বলে এত দূর, এত ক্ষতি। অনুরাগের মাথায় ব্যথা অনুভূত হলো। মাথাটা দুহাতে চেপে ধরে বেঞ্চে বসে পড়ল। অনুরাগ নিজেকে প্রবোধ দিল যে কোন ঘটনার উপর কারো হাত নেই। উপরওয়ালার হয়তো অন্য কোনো প্ল্যান আছে। শুধু বলল, আমাকে তোর জানানো উচিত ছিল রে রানী। উচিত ছিল। রানী বলল, দাদা ভাই, কি করে বলি, লজ্জার কথা। আমার যে এই বাড়িটা খুব ভাল লাগে, বড়দি আপন মনে হয়। আমি যে সবাইকে আপনার মনে করি। দাদা ভাই আর নয়। আমাকে অনুমতি দাও চলে যাবার। সামনে বার বাবু হবার পর তারপর আসবো। এই তো ডাক্তার বলল আবার কদিন পরেই বাবু হবে। আমাকে যেতে দাও দাদা ভাই।
অনুরাগ নিথর হয়ে গেল। তার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। অনুরাগ ভাবতে লাগলো, চারুর মনে কাটা। এটা কি করে সম্ভব? যাই হোক, জীবন অনেক বড়, অনেক সম্ভাবনা, নতুন নতুন প্রজেক্ট। ভয় কি? এগুতেই হবে, তাই না রে রানী? তারপর ফ্যাকাশে একটা হাসি দিয়ে বলল, সামনের বছর আমার নিমরাজ হবার পর তোকে লাল শাড়ি দিয়ে আনবো রে রানী। খালি দোয়া রাখিস। যা রে, তুই এখন বাড়ি যা। মনে রাখিস কথাটা। রানী শুধু আঁচল দিয়ে দাদার চোখের কোণায় জমে থাকা জলটুকু মুছে দিল। তারপর আস্তে আস্তে মাথায় ঘোমটা টেনে বেরিয়ে গেল। চড়ুইরা যে দেয়াল ঘরে থাকে সেখানে নয়, সে যাবে তার ছোট্ট বাবুইয়ের খরতলে নিড়ে। দুদিন পরে নিজের সাথে লড়াই করে ঈশিতা বারটা নাগাদ রওনা দিল। কেবিনটা খুঁজে পেতে একটু সময় লাগলো। পর্দা সরিয়ে কেবিনে উকি দিতেই তাকে দেখে স্বামী চুপ থেকে নিথর হয়ে গেল। কেবিনের আবহাওয়ায় যেন সঞ্চারিত হলো একটা মৃদু আলো। স্বামী অবাক হয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। পাশে ওনার ছোট ভাই শিহাবও তাকিয়ে রইল। আজ ঈশিতা ওর মনকে আটসার বেঁধে এসেছে প্রফেসরকে দেখতে। আর কখনো তার সাধ্যমতো নিজেকে অপমানিত হতে দিতে না সে, সেটা যত সূক্ষ্মই হোক। ফিসফিস করে স্বামী উপাসে চেয়ারে হাত ঘুরিয়ে নির্দেশ করতেই ব্যথায় ককিয়ে উঠল। ব্যথায় চোখ মুখ লাল হয়ে গেল। ঈশিতার মন অস্থির হয়ে গেল। না না, অস্থির হলে চলবে না রে বেকুব। সে দক্ষিণ দেয়ালে চেয়ার টেনে চুপ করে বসে থাকল। বুকের মাঝে অবাধ্য এক কাঁপন ভূমিকম্পের মতো অবিরল কি যেন ভেঙে খান খান করে ফেলছে তাকে। ঈশিতার কাছে ঘরের বাতাসটা বড় বেশি শীতল মনে হলো। দুজনের কেউই কোন কথা খুঁজে পেল না। একজন নার্স এসে পাশে বসা ছোট ভাই শিহাবকে ডেকে বাইরে নিয়ে গেল। উনি বলল, এই ঔষধগুলো আনতে হবে। ঘরের মধ্যে শুধু প্রফেসর আর ঈশিতা। বারান্দা দিয়ে মানুষের যাওয়া আসা শব্দ ভেসে আসছে। আসছে ট্রলির ঘাস ঘাস শব্দ। এরই মধ্যে মাঝে মাঝেই চুপ করে দুজোড়া চোখের গোপন মিলনও ঘটে যাচ্ছে। মাথার উপর ফ্যান ঘুরছে বনবল। প্রফেসরই প্রথম স্তব্ধতা ভাঙল, বলল, সেদিন তাড়াহুড়ো এমনটি হয়ে গেল। আমি এক্সট্রিমলি সরি, আপনাকে অযথায় সেদিন কষ্ট দিয়েছি। ঈশিতা যেন আটকে উঠল। না না, ওভাবে বলবেন না। আপনার কষ্টের কাছে 1 ঘন্টা অপেক্ষা তো কিছুই না। ঈশিতার চোখ নিচু হয়ে গেল। তারপর গভীরতায় চোখ তুলে বলল, আপনার দরকারটা এখনো জানতে পারলাম না। প্রফেসর চোখ তুলে বলল, কি জানেন, কতকগুলো ঘটনা ঘটে যার লাগাম মানুষের নিজের হাতে থাকে না। আসলে আঘাত লেগে ফোনটাই ধরতে পারিনি। সরি। ঈশিতা কালো চোখ তুলে বলল, আমি কিন্তু কৈফিয়ত চাইনি। তখন প্রফেসর বলল, আমাদের সময়ের হিসেব খাতায় যখন তখন নেই, সবই শেষ পর্যন্ত জমা খরচে উঠবে, সুতরাং সাময়িক দ্বিধা না রেখে বলেই ফেলি। আমি আমি শুধু আলো আধারিতে ভরা আমার জীবন অধ্যায়ের কিছু উজ্জ্বল মুহূর্ত আপনার সাথে ভাগ করে নিতে আগ্রহী। এক্ষেত্রেও যদি আপনি অনুমতি দেন তবেই। ঈশিতার মুখ লজ্জায় রাঙা হয়ে গেল। তারপরই এক অজানা আতঙ্কে তার বুক টিপ টিপ করতে লাগলো। একই আলো আধারির খেলায় সে জড়িয়ে পড়ল। সে নিজের মনকে লুকোনোর চেষ্টা করল। ফিসফিস করে স্যামি বলল, এই জন্যই আপনাকে আমার ভীষণ প্রয়োজন, বলেই চোখটা আবার বন্ধ করল। ছোট ভাই ঘরে ঢুকেই একটু থেমে দেখল, বড় ভাইয়ের চোখটা আধা বন্ধ আর এদিকে মেয়েটাও আন্ত নয়নে বসে আছে। ইজ ইট সামথিং রং? হুম, ইয়ং প্রফেসর, ইয়ং ছাত্রী। যা করে শিহাব ফোনে স্ক্রলিং করতে থাকলো। সন্ধ্যা নামে নামে ঈশিতা প্রফেসরকে যখন রেখে চলে আসছিল তখন অকারণে ওর চোখ ভিজে যাচ্ছিল। সে ভাবল, এক জন্মে কি সুখ। জন্ম জন্মান্তরে ছড়িয়ে না পড়লে এই জন্মের ক্ষুদ্রত্ব নিয়ে থাকবে কি করে ঈশিতা? ছড়িয়ে পড়। ভালোবাসার ক্ষুদ্র আগুনে ঈশিতা পুড়তে লাগলো। চোখে জল, বুকে প্রফেসর। 2 মাস পর ঈশিতার বাড়ি থেকে পোলাও মাংসের সুগন্ধি আশেপাশে ছড়িয়ে পড়েছে। 2-1 জন মানুষের আসা যাওয়াও দেখা যাচ্ছে।
মহিলাদের ফিসফিস আওয়াজ রান্নাঘরের বাতাসে ছড়িয়ে যাচ্ছে। ওদিকে মনোহারী নারী লজ্জায় নতুন এক অভিজ্ঞতার উষ্ণকিরণে যেন আর একটু বেশি উদ্বেলিত। কয়েকদিন পরে প্রফেসর ফোন করে জানান দিল সে বিকেলে শোভা পার্কের ক্যাফেতে অপেক্ষা করবে। বিকেল 4:30। ঈশিতা আর পুরোই নীলে নিজেকে সাজালো। অনেকক্ষণ ধরে নিজেকে আয়নাতে দেখল। বিকেলের আলো ছায়া ঈশিতা যেন আরো অনিন্দিত রূপে স্বামীর চোখে ধরা পড়ল। অনেকক্ষণ ওরা কথা বলল না। চুপচাপ, শুধু পরস্পরকে অনুভব করা। কথা দিয়ে কি সব দূরত্ব অতিক্রম করা যায়? না, যায় না। নীরবতাও লাগে। প্রফেসর ঈশিতার মসৃণ আঙুলটা টেনে নিয়ে সোনার আংটিটা পরিয়ে দিল। শুধু বলল, আজীবনের জন্য আটকিয়ে রাখলাম। 1 বছর পর হসপিটালের 7 নং কেবিনে পেশেন্ট সুচারু। অনুরাগ আবেগে বারবার চোখ মুছতে লাগলো। ওদিকে বাচ্চা হবার খবর পেয়ে রানীলাল কটকটে একটা শাড়ি পরে ছুটে এলো। অনুরাগ ওকে দেখে হেসে ফেলল। কিরে, এতদিন পরে আজ যে তোর গায়ের রঙের আগুন লাগিয়ে আসলি রে? হ্যাঁ দাদা ভাই, তুমি বলেছিলে নিমরাজ হবার সময় আমাকে লাল শাড়ি দিয়ে সাজিয়ে আনবে, তাই পরলুম। তারপর ফিসফিস করে বলল, আমি আগেই কিনে রেখেছিলাম। থাকবি তো কয়দিন? হ্যাঁ হ্যাঁ, থাকবো না মানে? এখন আর কোনোই সমস্যা নেই গো, আমি ফোনে দেখেছি। আমি নিমরাজকে 3 মাস বড় করে তারপর যাব। চারুমা যে এখন পারবি নে। অনুরাগ হা হা করে হেসে উঠে বলল, তুই তো দেখি মহিলা ফোন এক্সপার্ট হয়ে উঠেছিস। শোন, তোর জন্য একটা লাল ঝালরে ফুল তোলা শাড়ি আমি কিনে রেখেছি। চারুমার বাক্সে তোলা আছে। রানীর চোখের কোণে চিকচিক করতে লাগলো। সে ছুটে কেবিনে গেল। বাচ্চার কান্নার চিৎকারে চারিদিক আলোয় ভরে উঠল। সাথে সাথে আজানের সুমধুর ধ্বনিতে সবকিছু যেন উদ্ভাসিত করে গেল। শাশুড়িমা রানীর দিকে তাকিয়ে হেসে উপর দিকে আঙুল নির্দেশ করে বললেন, সবকিছুই ওনার দ্বারা পরিচালিত, আমরা অযথাই দুঃখের পসরা সাজিয়ে বসে থাকি। উনি তসবিহ সহ নিয়ে জায়নামাজে বসলেন। কিছুক্ষণ পরে, চারুমা, এই চারুমা তোর কি মিস্ত্রির এক পুরুষ এসেছে রে? নিমরাজ। ওরে কি সুন্দর রে! কে রাধি? চারুমা অবাক ভরে চোখে আস্তে করে বলল, তুই এসেছিস? হ্যাঁ আপু, ভণ্ড প্রতারককে সোজা থানায় পাঠিয়ে তারপর এখানে এসেছিলে। কি বলিস রে তুই? হ্যাঁ, সব সব কিছু আছে আমার এই ফোনের মধ্যে। সব প্রমাণ পুলিশকে দিয়েছি আমি। খুব ভেবেছিস আমাকে নিয়ে, তাই না রে? আর ভয় নেই, আমি বড় হয়ে গেছি রে চারুমা। এই বলে চারুর হাত ধরে কেঁদে উঠল রাধি। চারুর শাশুমা ঘাড় ঘুরিয়ে রাধির দিকে তাকিয়ে হাসল। কাছে ডাকলেন, এসো মা, বসো। রাধি হাঁটু মুড়ে জায়নামাজের পাশে বসলেন। উনি ফু দিলেন, তারপর মাথায় হাত বুলিয়ে রাধির হাতের পাতা দুটো একসাথে করতে বললেন। তারপর বললেন, মা তুমি সত্যিই বড় হয়েছ, আর এই পুরো পৃথিবীটা সম্পূর্ণ তোমার এই হাতের মধ্যেই আছে। তোমাকে কেউ আর ঠকাতে পারবে না। রাধির চোখটা আবার একটু ভিজে গেল। সুচারু, আয় বলে রাধিকে কাছে টেনে নিল। দিন যায়, বছর যায়। সুচারু তার সংসারে আরো বেশি জড়িয়ে পড়ে। শাশুড়ির কিছুটা সাংসারিক দায়িত্ব চারুমার উপর ছেড়ে দিয়ে ইবাদত বন্দিগি নিয়ে বেশি থাকে। আর শ্বশুর সাহেবও তো পুরোই নিমরাজের দখলে। সুচারু দক্ষিণে লেবুতলায় হাঁসগুলোকে ধান ছিটিয়ে খাওয়াচ্ছে, আর নিমরাজ দাদাভাইয়ের আঙুল ধরে উঠোনে হাঁটছে আর বাবা বাবা শব্দ আওড়াচ্ছে। চারু পিছন থেকে জোরে বলল, বানু, এই বানু, আহ, নিমকে ধর ধর। আরে বাবা তো পড়ে যাবে। ওর যে দৌড়চ্ছে। ওদিকে মাঝে মধ্যেই একটা ঝলমলে লাল শাড়ি পরিহিতা নারী চট করে উঠোন পার হয়ে সুচারু রান্নাঘরে উকি দেয়। আর সচারু হেসে বলে, রানী এসেছ, খুবই ভালো হলো। ওখানে নাহারের পাশে বসো, লেবু শরবতটা আগে খেয়ে নাও তো। ওদিকে নিমরাজ নেনি নেনি বলতে বলতে ছুটে আসে। রানী দুহাত বাড়িয়ে দেয়। সুচারু বলে, রানী, এবার কিন্তু মাসখানেক থাকতে হবে। আমি একা আর পেরে উঠছি না। রানী নিমরাজকে কোলে নিয়ে হাহা করে হাসতে থাকে, আর বারবার অড়াতে থাকে, আমার নিমুরা, নিমুরা, নিমুরা। বারান্দায় এক কোণে শাশুড়িমা তসবিহ সহ নিয়ে বসে আছেন। উনি দেখছেন
তার চোখে জল এসে যায়। যে পারে সে এমনি পারে, পারে সে ফুল ফোটাতে। মধুর হাসিতে অবিশ্বাসের সমস্ত বিষ কোথায় অদৃশ্য হয়ে যায়। ভালোবাসার অমৃত স্পর্শ থেকে এই জগৎ সংসার এখনো পুরোপুরি বঞ্চিত হয়নি। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। আর উঠোনের ওপাশে দাঁড়িয়ে থাকা সামিন ইমরাজের পানে চেয়ে স্বপ্নে আবিষ্কৃত হয়। শুরু হয় সুচারু সংসারের নতুন অধ্যায়। সমাপ্ত।